প্রেমের ধূলিঝড় পর্ব 36 থেকে 45। ফিরোজা সিদ্দিকী। বিবাহিত পুরুষের আশেপাশে বেশি ঘুরঘুর করা মেয়েদের কি বলে জানেন তো ম্যাডাম? তনুজা চট করে মুখ তুলে তাকায়। মুহূর্তকালের মধ্যেই অগ্নিচোখ নিক্ষেপ করে আনসারের উপর। আনসার মৃদু হাসে। হাসতে হাসতেই বলে, চলার পথে এমন অনেক কাঁচা পাকা গর্ত খুঁজে পাবেন, এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে নেই। না হলে দেখা যাবে কোনো এক গর্তে আপনি নিজেই পড়ে গেলেন চট করে। তার চেয়ে বরং পাশ কাটিয়ে এগিয়ে যান, বেটার অপশন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? ফাঁকা কলসি আওয়াজ বেশি দেয়। আর আমার লাঠি বা কলসি দুটোই সাউন্ড প্রুফ, শুধু রেজাল্ট দেখায়। শেষের কথাটুকু বলার সময় আনসারের দৃষ্টি ছিল ধারালো, কণ্ঠ ছিল গাঢ়। আনসারের গা ঝালানো হাসি দেখে মনে মনে বিরক্ত হলো তনুজা। কণ্ঠে খানিকটা জোর দিয়ে বলল, রেজাল্ট দেখানোর লোক ওকালতিতে ফলাফল দেখায়, ক্রিমিনালদের পা চেতে তাদের চামচাগিরি করে না। অবশ্য ওসব না করলে আপনার পেটে ভাত জুটবে না তো। তনুজার তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুনে খানিকটা উত্তেজিত হয়ে আনসার বলল, দেখুন ম্যাডাম, অযথা সব জায়গায় বাম হাত গলাতে যাবেন না। তাহলে এতদিনের যেটুকু সম্মান কুড়িয়েছেন সব ধুলোয় মিশে যাবে এক লহমায়। আপনি বরং এসব তেজকে দূরে থাকুন, যেটুকু সম্মান আপনার প্রতি আছে সেটুকু থাকুক। কথাগুলো না শোনার ভান করে তনুজা চেয়ার ছেড়ে উঠে গেল। বেরিয়ে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, আমৃত্যু আমাকে দুর্জয় স্যারের পাশে পাবেন, তার ঢাল হয়ে। তনুজার প্রখর দৃষ্টির আড়াল হতেই হাত ছেড়ে বাঁচো আনসার। এতক্ষণ যেন নিঃশ্বাসটা কোনোমতে ভেতরে চেপে রেখেছিল সে। তার নিঃশ্বাসের শব্দেও বুঝি তনুজা ঠিক টের পেয়ে যাবে সবকিছু। সন্দেহ আরো গাঢ় হবে তার। দুর্জয়ের সাথে সাথে নন্দিতার চোখটাও যে কখনো লেগে গেছিল খেয়াল নেই তার। ঘড়ির দিকে তাকাতেই নন্দিতা খেয়াল করলো বেলা 9টা বাজে। অথচ এখনো বেঘরে ঘুমিয়ে দুর্জয়। আজ কি করতে যাবে না? ভাবনার মাঝেই দুর্জয়ের সিল্কি চুলগুলোর মাঝে আঙ্গুল চালালো সে। আঙুল চালানোর মাঝে মাঝে হাতের মুঠো ভরে চুল নিয়ে আলতো করে টানো দিল কয়েকবার। দুর্জয় নড়েচড়ে উঠে আবারও তলিয়ে যাচ্ছে গভীর ঘুমে। যা দেখে খিলখিল করে হেসে ওঠে নন্দিতা। আজ যেন হাসি তার থামছেই না। ডান হাত দিয়ে দুর্জয়ের চুল নিয়ে খেলতে খেলতে তাকায় সে দুর্জয়ের দিকে। নিষ্পাপ চেহারা নিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে সে। ডাকতে মন না চাইলেও আলতো কণ্ঠে দুর্জয়কে ডাকতে শুরু করলো নন্দিতা। ঘুম ঘুম চোখে আলতো চোখ মেলে নন্দিতার দিকে তাকাতেই আবারও তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে দুর্জয়। নন্দিতা খানিকটা তাড়া দেওয়ার ভঙ্গিতে বলে, উঠুন, কত বেলা হয়ে গেছে। কোর্টে যেতে হবে না। যেতে ইচ্ছে করছে না। একজন আইনজীবী হয়ে এমন কথা বললে চাকরি থাকবে না। তখন পেট চালাবেন কিভাবে? না থাকুক চাকরি, বউ থাকুক শুধু। কবি বলেছে, 3 বেলা নিয়ম করে বউয়ের চুমু খেলে শরীর আর মন দুটোই সুস্থ থাকে। খিদেও কম পায়। তাড়াতাড়ি চুমু দাও তো বউ। দুর্জয় নন্দিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলে নিজেকে ছাড়াতে মোছামুছি করতে করতে নন্দিতা বলে ওঠে, ইস, কি সব কথাবার্তা। কোনো চুমু টুমু নেই। উঠুন জলদি। তুমি কিন্তু আমার খরচ বাড়াচ্ছ বউ। চুমু না খেলে খিদে বেশি পাবে। খিদে বেশি পেলে বাজার বেশি করতে হবে। বাজার বেশি করতে গেলে টাকা বেশি লাগবে। টাকা বেশি লাগলেই টাকা কামাই করতে হবে বেশি। টাকা বেশি কামাই করতে গেলে আমাকে বেশি কষ্ট করতে হবে। বেশি কষ্ট করলে শরীর খারাপ করবে। শরীর খারাপ করলে বউকে ঠিকমতো আদর করতে পারবো না। বউকে ঠিকমতো আদর না করতে পারলে বউ শুকিয়ে যাবে। বউ শুকিয়ে গেলে তাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে সেই টাকা লাগবে। এই এত সব কিছু ঠিক হয়ে পারে একমাত্র তোমার উষ্ণ চুমুতে। নন্দিতা কপাল চাপড়ে বিরক্তি প্রকাশ করে বলল, হয়েছে হয়েছে। মুখে যেন খই ফুটেছে ওনার। আগেই ভালো ছিলেন আপনি, কথা কম বলতেন, কি সুন্দর করে আমি সাইলেন্সার ডাকতাম। আর এখন কথা শুরু হলে তো শেষ হয় না। বাপরে। দুর্জয় মুচকি হেসে নন্দিতার দিকে খানিকটা ঝুঁকে বলে, এসব বউয়ের আদরের ফল। চুমু খাওয়ার বাহানায় তার ঠোঁট থেকে মধু ঢেলে দেয় মনে হয়, তাই তো এত সুন্দর সুন্দর কথা বলি আজকাল। ইস, শখ কত। আমি নাকি ওনাকে চুমু খাই? আপনাকে চুমু খাওয়ার থেকে ওই টিউবলাইটে চুমু খাওয়া ভালো। ইউ মিন্স হট হট চুমু। রাতে ফিরে তাহলে হট হট চুমু খাবো, রেডি থেকো বউ। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে অবস্থিত একটা ফার্ম হাউসে বসে হুক্কায় টান দিচ্ছেন জাওয়াদ শিকদার। মাথা ভর্তি টেনশনে কপালে তার গভীর ভাঁজ। হুক্কাতে টান দিয়ে মুখ গোল করে ধোয়া ছেড়ে নিজেকে খানিকটা রিল্যাক্স করলেন তিনি। অতঃপর সরাসরি তাকালেন সামনের দিকে। সামনে অপরাধী ভঙ্গিতে দাঁড়িয়ে তার বড় ছেলে তৈমুর শিকদার। গায়ে জড়ানো পুলিশের পোশাক। সম্ভবত ডিউটি থেকেই বেশ তোড়জোড় করে আনানো হয়েছে তাকে। তুমি থাকতে বাড়িতে এমন একটা কাজ কিভাবে হলো? গোটা একটা ফাইল রাতারাতি গায়েব হয় কিভাবে? আমি সত্যি জানি না বাবা। বাইরের টাইট সিকিউরিটি ভেদ করে বাড়ির ভেতরে আসার সাহস হবে না কারোর।
আমার মনে হচ্ছে বাড়ির মধ্যে থাকা কেউ করেছে এই কাজটা। তৈমুরের নরম কণ্ঠ শুনে যেন আরো খানিকটা হুঙ্কার দিয়ে উঠলেন জাওয়াদ শিকদার। বললেন, তোমার গাফিলতির দায় এখন বাড়ির মধ্যে থাকা লোকদের উপর চাপাতে চাইছ। বাড়ির সদস্য কেউ এই কাজ করবে না। আর স্টাফ মেম্বাররা আমাদের কতখানি বিশ্বস্ত তোমার অজানা নয়। বিশ্বস্ত লোকও যে কখন বেইমানি করে বসে কে বলতে পারে। ফার্ম হাউসে ঢুকতে ঢুকতে বলে উঠল নাইম। সম্পর্কে তৈমুরের চাচাতো ভাই হলেও শিকদার পরিবারের কাউকেই বিশেষ পছন্দ করেন না সে। তাই পরিবারের থেকে বিচ্ছিন্ন থেকে নিজের মতো করে ক্যারিয়ার গড়েছে সে। নিজের কঠোর পরিশ্রমে ডাক্তারিতে চান্স পেয়ে একজন সফল কার্ডিওসার্জন সে। জাওয়াদ বাঁকা চোখে তার দিকে তাকাতেই খানিকটা গা ঝাড়া ভাব করে সে বলল, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে কম বেইমানি তো শিকদারা করেনি। বেইমানি যেখানে তাদের রক্তে মিশে, আর এমন কি। নাইমকে এখানে দেখে চোখ বাঁকা করে ছোট ভাই লাবিবের দিকে তাকান জাওয়াদ। লাবিব শিকদার খানিকটা গম্ভীর কণ্ঠে নাইমকে বললেন, আমাদের বিজনেসের সাথে জড়াতে চাওনি তুমি স্বেচ্ছায়। আজ তাহলে এসবে জড়াচ্ছ কেন? জড়ায়নি তো, শুধু আয়না দেখালাম তোমাদের। আজ পর্যন্ত কেউ বোধহয় তোমাদের সামনে আয়না ধরেনি। না হলে নিজেদের কুৎসিত চেহারা দেখে নিজেদেরই ঘৃণা হতো। নাইম। লাবিবের ধমকে ভয় পেয়ে খানিকটা থেমে যায় নাইম। অতঃপর খানিকটা ধীর কণ্ঠে বলে ওঠে, আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু বাস্তবতার আয়নায় নিজেদের দেখার জন্য প্রস্তুত হও। পাপ তার বাপকেও ছাড়ে না। তাই তোমার কিছু হলে আমার মা বিধবা হবে। এটুকু বলে আর ক্ষণ মুহূর্ত অপেক্ষা না করে টেবিলের উপর রাখা গাড়ির চাবিটা হাতে উঠিয়ে নিয়ে লাবিবের দিকে দৃষ্টি মেলে বলে, এটা শিকদারদের টাকায় কেনা নয়, ভুলে যেও না। ছেলের জিনিসে বাপের পূর্ণ হক থাকে। আর তুমি ভুলে যেও না ছোট থেকে খেয়ে পরে এই তাগড়া যুগে পরিণয় হয়েছ এই শিকদারের পয়সায়। সেজন্যই নিজের শরীরকে ঘৃণা হয় আমার, এমনকি নিজের রক্ত আর রক্তের মানুষটারও। শেষের কথাটুকু লাবিবের চোখে চোখ রেখে বলে ফার্ম হাউস ছেড়ে বেরিয়ে গেল নাইম। নতুন একটা কেস নিয়ে সারাদিন বেশ ব্যস্ততায় দিন কাটল দুর্জয়ের। কোর্টে কয়েক দফায় শুনানির পর অবশেষে এই কেসটাও জিতল সে। যদিও এমন খুব কমই কেস আছে যেগুলো জিততে পারেনি অ্যাডভোকেট দুর্জয় হাসান। আর সেগুলো সে নিজে থেকে হেরেছিল। অন্যায়ের সাথে আপোষ করা তার ঠিক পোষায় না। ক্লায়েন্ট মিথ্যা বলে অপরাধী হয়েও যদি ভিকটিম সেজে তার কাছে কেস দেয়, তবে আসল তথ্য সামনে আসার পর সে নিজেই হেরে যায় সেই কেস। একজন আইনজীবীর কাছে কোর্ট তার কাছে ভীষণ পবিত্র একটা জায়গা, যেখানে সে সত্যর জন্য লড়াই করার শপথ করেছে। শপথ করেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, অপরাধীদের শাস্তি দেওয়ার। ন্যায় বিচার পাওয়ার আশায় মানুষ যে জায়গায় আছে, সে ন্যায়ের জায়গায় অন্যায় কাজ করা তার দ্বারা হয় না। তাই তো অনেক সময় হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে। শিকদারের কেস যখন কোর্টে ওঠে, দেশের বেশ নামকরা একজন লয়ারের সন্ধান করতে করতে তারা খোঁজ পেয়েছিল অ্যাডভোকেট দুর্জয় হাসান। বেশ মোটা অঙ্কের টাকার অফার দিয়েও দুর্জয়কে যখন কেসটা নিতে বাধ্য করতে পারেনি, সেই মুহূর্ত থেকে দুর্জয় শিকদারদের চক্ষুশূলে পরিণত হলো। এরপর তাদের বিপরীতে দুর্জয়কে দাঁড়াতে দেখে একেবারে চরম দুশ্মনির মোড় নিল তা। গাড়ির কাছে আসতেই আচমকা দুর্জয়ের পথ আটকে ধরে অফিসার আলোক। এতদিন পর আলোককে চোখের সামনে দেখে খানিকটা ইতস্তত বোধ করে দুর্জয়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার পথ আটকানো কি আপনার একমাত্র ফেভারিট ডিউটি অফিসার? অলোক হাসল। বড্ড ক্ষীণ সেই হাসি, যেন এই হাসির সাথে মিশে রয়েছে অনেকটা বেদনা। মুখে সেই হাসি ধরে রেখেই বলল, আপনার রাতে ঘুম কিভাবে আসে অ্যাডভোকেট দুর্জয় হাসান? নিজের ওয়াইফকে দেখলে আমার ওয়াইফের কথা মনে পড়ে না। মনে পড়ে না শুধুমাত্র আপনার কারণে মারা গিয়েছে সে। রাতে ঘুম আসার জন্য লাগে মানসিক শান্তি। এটুকু আমি বেশ পাই। কারণ আমি জানি আমি কতটুকু সৎ আর সত্য, তাই যে চাই ভাবুক এতে আমার রাতের ঘুমের খুব একটা সমস্যা হয় না। ইউ বাস্টার্ড, তোর এই ভালো মানুষের মুখোশ আমি একদিন খুলে ফেলব। মিথ্যা দায় আমার বউকে না ফাঁসালে আজ আমারও সুখের সংসার হতো। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। দুর্জয় মৃদু হাসে। দুই পা পিছনে টেনে ক্লান্ত ভঙ্গিতে ফুস ছেড়ে বিনয়ী কণ্ঠে বলে, আমার যেটুকু প্রমাণ করার ছিল কোর্টেই করেছিলাম। সকল সাক্ষ্য প্রমাণ দেখেই আইন তার রায় জানিয়েছিল। হাজতবাসের চেয়ে আত্মহত্যা তার কাছে সহজ মনে হয়েছিল বলেই সে আত্মঘাতী হয়েছিল। নয়তো পরকীয়ার শাস্তি তো মৃত্যুদণ্ড নয়। আলোক চোখ তুলে তাকায় দুর্জয়ের দিকে। চোখ দিয়ে তার আগুন ছড়ছে যেন। অন্ধকারেও স্পষ্ট টের পাওয়া যাচ্ছে তার আক্রোশ। তার মনের ভেতরে চলতে থাকা প্রতিশোধের দাবানলে বালি চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাতে দুর্জয় হাত রাখে ইন্সপেক্টর আলোকের কাঁধে। নরম কণ্ঠে বলে, 4 বছর হয়ে গেছে, এবার সত্যিটা মেনে নিন অফিসার। আপনার স্ত্রী আপনার অগোচরে বিভিন্ন পরপুরুষের সাথে অবাধে সম্পর্ক রেখে গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তিটি ছিলেন তাদের মধ্যে একজন, যার সাথে তিনি প্রতারণা করেছেন।
এমনকি মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে তার সবকিছু দখল করেছিলেন। আমি সেদিনও বিশ্বাস করিনি, আজও করব না। আমাদের দুজনের প্রেম ছিল স্টুডেন্ট লাইফ থেকে। প্রিয়া আমার সাথে প্রতারণা করতেই পারে না। সবটা আপনার আইনি গাফিলতির জন্য। আমার স্ত্রীর মৃত্যুর জন্য একমাত্র আপনি দায়ী। মিথ্যা দায়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলেই সহ্য করতে পারেনি সে। তাই তো শেষ অবধি আত্মহত্যা করে বসল। সত্য আর বিশ্বাস সবসময় এক হয় না। আপনি সত্য দেখবেন নাকি বিশ্বাস, এটা পুরোটাই আপনার উপর অফিসার। আমি আমার ডিউটি পালন করেছি মাত্র। নিজের বক্তব্য শেষ করে আর মুহূর্তকাল অপেক্ষা না দুর্জয় গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল নিজ গন্তব্যে। খোলা বারান্দায় দাঁড়িয়ে ডান হাতে কফির কাপ আর বাম হাতে দামি ব্র্যান্ডের একটা জ্বলন্ত সিগারেট। সিগারেটটা পুড়তে পুড়তে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আচমকা আঙুলের চামড়ায় জ্বালাপোড়া করতেই ব্যথাতুর শব্দ করে হাত থেকে সিগারেটটা ছেড়ে দেয় ধূসর সাদা ঢিলেঢালা ডেনিম জিন্সের প্যান্টে জ্বলন্ত সিগারেটের ছাই পড়েছে ছড়িয়ে ছিটিয়ে। ডান হাতে থাকা কফির কাপটা থেকে বেশ খানিকটা কফিও পড়েছে তার পরনের সাদা টি শার্টে। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সেটা। তাই জ্বালাপোড়া না করলেও পছন্দের টি শার্টে লেগে যাওয়া দাগটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে কেমন যেন এক কণ্ঠে বলে উঠল, ঠিক এমন করে পছন্দের আবরণে তুমি নামক দাগটা লেগেই গেল অবশেষে। কিন্তু ওঠানোর উপায় কই? লেপ্টে যাওয়ারই বা পন্থা কি? এতক্ষণে ধূসরের খেয়াল হলো সদ্য গোসল শেষে ধোয়া ওঠা কফি নিয়ে বারান্দায় এসেছিল সে। সাথে একটা সিগারেট জ্বালিয়ে সুখটান দিতে গিয়ে আচমকা তার মনে পড়ে গেল সেই মেয়েটার কথা, যাকে পাওয়ার কোনো উপায় নেই, ছেড়ে দেওয়ার পথ খুঁজে পাচ্ছে না। যাকে পেতে গেলে জোরদখল বড্ড সহজ, অথচ দখলদারি করে পেতে চায় না। কি জানি কেন, কিভাবে চাইলো তাকে, যাকে না পারছে রাখতে, না পারছে ফেলতে, না পারছে সইতে, না পারছে ভুলতে। শুধু এটুকু বুঝছে সে বড্ড অন্যায় এক জিনিসে আসক্ত হয়েছে। একটা নেশা তাকে এমনভাবে টেনেছে, সে সব অন্যায় আবদারের ঊর্ধ্বে গিয়েও তাকে পাওয়ার উপায় খুঁজছে। তাকে চাই বলে তাই চাইছে না, বরং তাকে ছাড়া ভালো থাকা যাচ্ছে না বলে চাইছে। একদিন, এক রাত, কয়েকটা মুহূর্তের জন্য নয়, বরং কয়েকটা জনমের জন্য অধিকার চাইছে। বন্ধন চাইছে। বন্ধন থেকে পালিয়ে বেরানো উনচণ্ডী ছেলেটা বন্ধনে আবদ্ধ হতে উদ্গ্রীব অবশেষে। নিজের মাঝের এই আমূল পরিবর্তনে নিজেই অবাক ধূসর। বিগত কয়েকদিন ধরেই লেট নাইট ক্লাবে মন টিকছে না তার। পিপাসার্থের মতো একের পর এক ড্রিঙ্ক পান করে অবশেষে বাড়িতে ফিরে লম্বা একটা ঘুম দিচ্ছে। বিগত দিনে হওয়া গোলটেবিল মিটিংয়ের সবটাই কানে এসেছে তার। জাওয়াদ তালুকদার তাকে টানতে চাই এই ব্যবসায়, কিন্তু ব্যবসার এসব জটিল আর কঠিন সমীকরণ বোঝার চেয়ে ফুর্তি করে বেড়ানোটাকে বেশি প্রাধান্য দেয় সে। তাই তো বাবার ডাক পেয়েও ফার্ম হাউজে দিয়ে উপস্থিত হয়নি সে। মূলত মনে মনে একটা ভয়ও কাজ করছিল তার। বাবার তুখুর দৃষ্টির কাছে যদি ধরা পড়ে যায়, এই ভয় সেই পথে পা বাড়ায়নি আর। নাইমের বেয়াদবি আচরণের খবর পেয়ে এই প্রথম তার বেশ ভালো লাগছে। তৈমুর যে মুহূর্তে এগুলো তাকে বলছিল, তার মুখ ছিল বেজায় ভারী। বাবা তাকে অবিশ্বাস করছে। ঠিক অবিশ্বাস নয়, তার কাজে সন্তুষ্ট নন বরং তিনি। এটুকু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তৈমুর। বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে এসেছে সে ছোট থেকে। বাবা যদি বলে দিনে চাঁদ ওঠে, তৈমুর সেটাই মুখস্থ করে নিয়েছে। পড়াশোনায় সে মন্দ ছিল না, ইঞ্জিনিয়ারিং ছেড়ে পুলিশের পোশাক গায়ে জড়ানো পুরোটাই তার বাবা জাওয়াদ শিকদারের ইচ্ছেতে। ঘরে একজন পুলিশ থাকলে নাকি তার আড়ালে অনেক বেআইনি কাজ সারা যাবে। তৈমুর পুলিশে জয়েন দেওয়ার পর অবশ্য তাদের ব্যবসা বেড়েছে তরতর করে। বিদেশি ড্রাগ লাইসেন্স ছাড়াই সাপ্লাই দিতে গিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। বেআইনি ওষুধ থেকে শুরু করে নিষিদ্ধ ড্রিঙ্ক, সবই সাপ্লাই করেছে দিনের আলোতে। তাদের ব্যবসার একটা বড় অংশ কাজ করে ওষুধ নিয়ে। যেখানে যেখানে ওষুধের সাথে অল্প পরিমাণে কেমিক্যাল মিশিয়ে সিল প্যাক ওষুধের মতো করে সাপ্লাই করা হয় বাজারে। যে ওষুধগুলো দেখতে একদম সাধারণ ওষুধের মতো, চড়া লাভ করে আসল ওষুধের পরিবর্তে সেই ওষুধগুলোই কেমিস্ট্র থেকে সংগ্রহ করে মানুষজন। দুপুরের পর থেকে বেশ কয়েকবার শরীর ঝাঁকিয়ে বমি হয়েছে নন্দিতার। খাবার দেখলে এই বমি বমি বান্ত তার বেড়ে যাচ্ছে যেন আরো। নন্দিতা চেয়েছিল আজই আলাদা শিফট হতে দুর্জয়ের থেকে। তবে শরীরের পরিস্থিতি দেখে সেটা আর হলো না। বরং সারাটা দিন বেঘরে বিছানায় পড়ে রইল সে। প্রায় 15 মিনিট ধরে একাধারে কলিং বেল বাজিয়ে চলেছে দুর্জয়। অথচ ভেতর থেকে কারোর কোনো সাড়া শব্দ নেই। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসার উপক্রম তার। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে দরজার এক্সট্রা চাবি খুঁজতে শুরু করল সে। চাবিটা খুব একটা প্রয়োজন পড়ে না বলে কোথায় যে রেখেছে, খুঁজে পেতে বেশ বেগ পোহাতে হলো তাকে। নিঃশ্বাসটুকু আটকে দরজার চাবি খুলে দৌড়ে নিজের ঘরের দিকে গেল দুর্জয়। নন্দিতাকে হেলোমেলোভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে ভয়টা তার বেড়ে গেল আরো।
কাছে এসে কপালে গলায় হাত ঠেকিয়ে জ্বর পরিমাপ করল। শরীর ঠান্ডা নন্দিতার, অথচ বেঘরে ঘুমাচ্ছে সে। অজ্ঞান হলো কিনা বুঝতে না পেরে আলতো করে নন্দিতার মাথাটা নিজের কোলে তুলে গালে ছোট ছোট করে কয়েকটা চট মারল নন্দিতার। বেশ খানিকটা সময় পর মৃদু চোখ খুলে তাকালো নন্দিতা। কয়েক ঘন্টায় চোখের নিচে কেমন কালশিটের দাগ পড়ে গেছে। ফুটবল শরীর নিয়ে ক্লান্ত কণ্ঠে শুধু সে বলল, বড্ড ক্লান্ত লাগছে, ঘুমাতে দিন। দুর্জয় থামল না। নন্দিতা চোখ বুজে ফেলতেই তাকে আবারও জাগিয়ে তুলে প্রশ্ন করল, এত অসুস্থ হলে কিভাবে? খেয়েছ কিছু? খাবার দেখলেই বমি পাচ্ছে। আমি বোধহয় বাঁচব না আর বেশি দিন। তখন কি আপনি এভাবে অন্য কারোর যত্ন নেবেন? এত ব্যস্ত কি তাকে নিয়েও হবেন? দুর্জয় নিচু হয়। নন্দিতার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, আমাকে ধ্বংস করার এই একটাই মূলমন্ত্র, তুই। বিছানার উপর আশ্রয় ক্রমশ হাত পা ছোড়াছুড়ি করে চলেছে নন্দিতা। দুর্জয় বাম হাতে তার কোমর আঁকড়ে রেখেছে জোর করে। ডান হাতে তার টক দই দিয়ে মাখানো ভাত। প্লেটটা বিছানার একপাশে সরিয়ে রেখে নন্দিতাকে নিজের বুকের সাথে আরো খানিকটা ঠেসে ধরল দুর্জয়। নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে তাকালো দুর্জয়ের দিকে। ভাবখানা এমন, যেন তাকে জোর করে ভুলভাল কিছু খাওয়ানো হচ্ছে। নন্দিতার এমন আচরণ দেখে প্রথমে নিজেও খানিকটা ভ্যাবাচাকা খেয়েছিল দুর্জয়, কিন্তু পরবর্তীতে আর মাথা ঘামায়নি। ডেস্কে তার প্রচুর কাজ পড়ে আছে। শিকদারের কেসটা করতে উঠবে কাল। ফাইলগুলো রিড করতে হবে তাকে। আপাতত নন্দিতাকে কিছু খাইয়ে ঘুম পাড়ানো তার মূল উদ্দেশ্য। জোর করে পুরো ভাতটা খাওয়ানো শেষে বিজয়ের হাসি দিল দুর্জয়। নন্দিতা মুখ বেজার করে ধপাস করে শুয়ে পড়ল বিছানার একপাশে। দুর্জয় শব্দহীন হাসল। বিছানা থেকে নেমে যাওয়ার সময় আলতো করে কপালে চুমু দিল তার। মনে মনে বেশ খুশি হলেও মুখটা অমন করেই চোখ বুঝল নন্দিতা। এলোমেলো কিচেন গোছাতে বেশ সময় লেগে গেল দুর্জয়ের। সব কাজ সেরে রুমে এসে নন্দিতার পাশে বসতেই খেয়াল করল সে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে নন্দিতার ঘুমন্ত মুখের দিকে তাকাতেই আপনা আপনি ঠোঁটটা আলগা হয়ে উঠল তার। আজ প্রথমবারের মতো দুর্জয় অনুভব করল বাবা হিসেবে খুব একটা মন্দ হবে না সে। বউয়ের মতো বাচ্চাদের ধরে বেঁধে খাওয়াবে না যদিও, সেই নরম টুকটুকে শরীরটাকে বড্ড সাবধানে আগলে রেখে যত্ন নেবে। ভাবনার মাঝেই গায়ে কাটা দিয়ে উঠল তার। বাবা হওয়ার অনুভূতি এমন কেন? তন মন জুড়ে কেমন যেন এক শিরশিরানি অনুভূতি খেলে গেল। হাত বাড়িয়ে নন্দিতার চুলের মাঝে বিলি কেটে দিতে দিতে করুণ কণ্ঠে দুর্জয় বলে উঠল, বাচ্চার মা আর বাচ্চা দুটোকে একসাথে সামলানোর মতো হায়াত দিয়ে পাঠানো হয়েছে তো আমাকে। বেশ বেলা করে ঘুম ভাঙল নন্দিতার। ঘুমের ঘরেই বিছানার অপরপাশ হাতড়ালো সে স্বভাবসুলভ ভঙ্গিতে। কিন্তু জায়গাটা আজ খালি। দুর্জয়ের ঘুম ভেঙে গেছে বুঝতে পেরে তড়িঘড়ি চোখ মেলল নন্দিতা। ঘড়িতে তখন 9টা 25। এত সকাল সকাল দুর্জয়ের বেরোনোর কথা তো নয়। আচমকা কিছু একটা মনে পড়তেই মোবাইল হাতে নিয়ে আজকের তারিখ দেখতেই চমকে উঠল সে। আজ তো সেই দিন, যেদিনের জন্য এতদিন অপেক্ষা করেছে দুর্জয়। আজ শিকদারদের কেসটা করতে উঠবে। আইনি মতে সওয়াল জবাব করা হবে। হবে তর্ক বিতর্ক, সত্য মিথ্যার লড়াই। চলবে কত অরাজকতা নিজেদের পাপের বোঝা থাকতে। পাপের সাম্রাজ্য ধ্বংস করতে চাওয়া প্রতিটা মানুষের প্রাণ নিয়েও টানাটানি হবে। দিনের শুরুটা কেমন যেন ভালো ঠেকল না নন্দিতার। কেমন এক দমবন্ধকর অনুভূতি যেন চেপে ধরছে তার গলা। মনের মাঝে চলছে উথালপাথাল এক ঢেউ। চলছে ঝড় ঝাঞ্চা। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা টেবিলের রেখে দিতে গিয়ে খেয়াল করল ধূসরের মিশর কল। সকাল থেকে 10বার কল দিয়েছে সে। লাস্ট কলটাও কিছুক্ষণ আগের। ভয় শঙ্কা যেন বেড়ে গেল আরো খানিকটা। কাপা কাপা হাতে ধূসরকে কল করল সে। ওপাশ থেকে কলটা রিসিভ হলো সাথে সাথেই। অথচ কোনো কথা বলল না। নন্দিতা ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল, কেন ফোন দিয়েছেন? আপনার কণ্ঠ শুনতে। কোনো কাজের আগে মুখ মিষ্টি করে গেলে কাজটা নাকি ভালোভাবে হয়ে যায়। সেভাবে মুখ মিষ্টি করার তো অধিকার নেই, তাই ভাবলাম মিষ্টি কণ্ঠটাই শুনে ফেলি। আপনি কি জানেন আপনি কত ফালতু একটা লোক? নন্দিতার রাগী কণ্ঠের বিপরীতে খানিকটা হেসে ধূসর বলে, জানি। মা বলতো আমি নাকি পুরো বাবার মতো। তার মানে আপনি স্বীকার করছেন আপনার বাবা খারাপ? তাহলে কেন তাকে সাহায্য করছেন? কেন অন্যায়ের সাথে আপোষ করছেন? ধূসর আবারও চমৎকার হাসে। হাসতে হাসতেই বলে, আমি কই স্বীকার করলাম? বলেছি মা বলতো। মায়ের ধারণার স্বীকৃতি পাওয়ার আগেই আমাদের উপর রাগ করেই বোধহয় তিনি ঘুমিয়ে গেলেন মাটির নিচে। নন্দিতা খানিকটা সময় নিশ্চুপ থাকল। ওপাশ থেকেও কোনো কথা এলো না। এতটা সময়ে নিজেকে খানিকটা শান্ত করে নন্দিতা নরম কণ্ঠে বলল, আপনার মা বোধহয় কখনো চাননি আপনি আপনার বাবার মতো হন। আপনার বাবার প্রতি তার যে অসন্তোষ ছিল, আপনার কথায় বেশ টের পেলাম। অথচ আপনি ঠিকই বাবার মতো হলেন।
আপনার মায়ের ভয়ে ছিল আপনাকে নিয়ে, আর আপনি সেই ভয়টাকে সত্য করে দিলেন। আমি তো হতে চাইনি। মায়ের আঁচলে বাঁধা একটা শৃঙ্খল বাচ্চা ছিলাম। এতটা উশৃঙ্খল তো তার যাওয়ার পর হলাম। একা বড় হতে হতে কখন যে দুনিয়ার চাকচিক্যতা গায়ে মেখে নিলাম, টেরই পেলাম না। এরপর আর কখনো বেরিয়ে আসতে পারলাম না। ধূসরের কণ্ঠটা করুণ শোনালো। নন্দিতা তাকে শান্ত করার ভঙ্গিতে বলে উঠল, আপনার জীবনের পুরো ঘটনা আমার জানা নেই, তবে কারো চলে যাওয়া আপনাকে বদলায়নি, বরং আপনি চেয়েছেন বলে বলেছেন। এই দোষটুকু পুরোটাই আপনার। আপনাকে আমার কেন এত ভাল লাগে জানেন? আপনার কাছে এলে আমি মা গন্ধটা পাই। মায়ের শাসন, বাঁধন সবটুকু কিভাবে যেন মিলে যায় আপনার সাথে। দুর্জয় আহসানের আগে আমি কেন পেলাম না বলুন তো আপনাকে? নন্দিতার অস্বস্তি লাগা শুরু হলো এবার। তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিতে গেলে সাথে সাথেই হুঁশিয়ারি দিয়ে ধূসর বলে ওঠে, কাটবেন না একদম। কথা আছে। আপনার এমন অবান্তর কথা শোনার সময় কিংবা রুচি কোনোটাই আমার নেই। অবান্তর নয় কিছুই। এটা আমার আক্ষেপ, আমার অনুশোচনা। এসব আপনি বুঝবেন না, বুঝতে চাইও না। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আর কাউকে বোঝার প্রয়োজন বোধ করি না। আর আমার ভালোবাসা, আমি যাকে ভালোবাসি তাকে বোঝা তো আমারও প্রয়োজন, তাই না? ভালোবাসার মতো সুন্দর জিনিস আপনাদের মতো পাপিষ্ঠদের মুখে মানায় না। এতে ভালোবাসা পবিত্রতা হারায়। এত ঘৃণা করেন আমাদের? ধূসর করুণ কণ্ঠে প্রশ্ন করলে নন্দিতা কণ্ঠে খানিকটা জোর ধরে বলল, আপনার ধারণার চেয়েও বেশি। আমার স্বামীর ক্ষতি করতে চাওয়া প্রতিটা মানুষকে আমি চরমভাবে ঘৃণা করি। ধূসর হাসল আবারও। বলল, ইস, এমন চাঁদ কপাল নিয়ে জন্মটা আমার হলো না কেন? কপাল কেটে আপনাকে নিয়ে নেওয়া যায় না। অবান্তর কথা শেষ হলে রাখছি। এইসব অন্য মেয়েদের উপর ট্রাই করুন। ন্যূনতম রুচিবোধ বেঁচে থাকলে একজন বিবাহিত মেয়েকে এসব বলবেন না আর। ধূসর ফুস করে শ্বাস ছাড়ল। অতঃপর কণ্ঠটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপনার স্বামীকে একটু সাবধানে থাকতে বলবেন। গাড়ি ছাড়া যেন না বের হয় কোথাও। তার কিছু হলে তো আপনি আবার ভালো থাকবেন না। আর আপনি ভালো না থাকলে আরো একজন। ফোন কেটে দেয় নন্দিতা। এসব কথা ভালো লাগছে না তার। তবে ধূসর যে তাদের সাবধান করার জন্য কল দিয়েছিল বুঝেছে সে। নিশ্চয়ই বেশ বড়সড় কিছু প্ল্যানিং চলছে তাদের। কিন্তু কি? বিছানা থেকে নামতে গিয়ে সাইড টেবিলের পাশে একটা চিরকুট পেল নন্দিতা। চিরকুটটা যে দুর্জয়েরই লেখা এ বিষয়ে সন্দেহ নেই কোনো। কোনো কারণবশত আগে বের হতে হলে এমনই চিরকুট রেখে যায় সে তার জন্য। নন্দিতার বেশ ভালো লাগে এই ব্যাপারটা। কেমন যেন প্রেম, আবেগ ঠিকরে পড়ে তার লেখা প্রতিটা শব্দে। আজকে থেকে আরো কয়েকটা দিন আমার জন্য ভীষণ আতঙ্কের, ভয়ের। ভয় আমি নিজেকে নিয়ে পাই না, যেটুকু ভয় সবটুকু তুমি। তোমাকে কাছে পাওয়ার লোভে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয়ে পাই এখন। নিজের যত্ন নিও, আমি আসছি। ফিরতে লেট হবে কিন্তু। চিন্তা করো না। অজু করে এসে নামাজে বসল নন্দিতা। কয়েক রাকাত নফল নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়ল সে। বুক উজাড় করা কান্নার ঢল নেমে এলো তার সৃষ্টিকর্তার নিকট। কাঁদল, চাইল, অভিযোগ করল। সবশেষে সবটুকু ভয়, আশঙ্কা সৃষ্টিকর্তার কাছে উজাড় করে দিয়ে নিরাপত্তা চাইল আরো কত কিছু। যা চাওয়া যায় না মানুষের কাছে, সে সবটা তার কাছে চাইল। অবশেষে হিচকি তুলতে গিয়ে তীব্র ব্যথা টের পেল পেটে। অভিযুক্তের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ হাতে নিয়ে কোর্ট রুমের মধ্যে প্রবেশ করে দুর্জয়। অপোনেন্ট লয়ার তার আগে থেকেই উপস্থিত সেখানে। চোখে মুখে শয়তানি হাসি। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি আর দুর্জয়ের মাঝে বিশেষ কোনো শত্রুতা না থাকলেও কোর্ট রুমে তারা একে অন্যের শত্রু বনে যায়। দিব্য গাঙ্গুলি দুর্জয়ের চেয়েও বেশ সিনিয়র একজন অ্যাডভোকেট। একে অপরের বিপক্ষে কেস তারা বেশ কয়েকটা লড়েছে। পদের দিক থেকে তারা সম্পদস্থ হলেও দিব্য গাঙ্গুলিকে পাতি ভাষায় পয়সাওয়ালাদের লয়ার বলা হয়। যে সে কেস লড়েন না উনি, আর যেগুলো লড়েন কয়েক লাখের উপর চার্জ করেন। ওকালতি ধর্ম বোঝে না, না বোঝে ধনী গরিব। ওকালতি শুধু বোঝে ন্যায় অন্যায়। অথচ অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি কয়েক লাখ টাকার কাছে নিজের ওকালতি বেচে দেন। তার এই স্বভাবটার জন্যই দুর্জয় বিশেষ পছন্দ করেন না তাকে। বিচারক হাজির হওয়ার সাথে সাথেই চঞ্চল কোর্টরুমের ভুল বদলে গেল। পিনপতন নীরবতায় যার যার জায়গা দখল করে বসে পড়ল সবাই। বিপক্ষ দলের যারা এসেছেন তাদেরকে বিশেষ চেনেন না দুর্জয়। তবে সবার মাঝ থেকে একটা পরিচিত মুখ চোখে পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো তার। এই চেহারাটা বিষ লাগে তার। কদর্য, কুৎসিত একটা চেহারা। অন্যের বউয়ের দিকে নজর দেওয়া পুরুষকে কাপুরুষ বলেই গণ্য করা যায়। আর এই 2 দিনের ছোকরা তার বউয়ের উপর নজর দিয়েছে। বর্তমানে এই আইনি ঝামেলা না চললে 1 মিনিটও সময় নিত না সে এই ছেলেটার হাত পা ভেঙে বিছানায় শুয়ে রাখতে। কিন্তু এই মুহূর্তে এই কাজ সে করতে পারছে না। এতে কেসের জটিলতা বাড়বে। সবটুকু দোষারোপ তার উপর চাপিয়ে বেঁচে যাবে শিকদাররা। সেটা কিছুতেই হতে দেওয়া যায় না।
দুর্জয়ের চোখে চোখ পড়তেই ধূসর ঠোঁট বাঁকিয়ে হাসল। সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল দুর্জয়। শান্ত মেজাজটা অশান্ত করতে চায় না সে কোনোভাবেই। বিচারকের অনুমতিতে শুরু হলো দুই দলের বাকবিতণ্ডিতা। দুর্জয় যেখানে শিকদারদের বিপক্ষে একের পর এক প্রমাণ পেশ করছে আদালতে, অ্যাডভোকেট দিব্য সেখানে তার কথার মারপ্যাচের মাধ্যমে সেসব প্রমাণকে মিথ্যা ও ভুয়া প্রমাণ করতে চাইছেন। দুজনের কথা কাটাকাটির মাঝে আচমকা অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বলে ওঠেন, এমনটা তো নয় যে আপনি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য শিকদারদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছেন, মিস্টার আহসান। দুর্জয় সাথে সাথেই তার কথা কেটে বলে ওঠে, ব্যক্তিগত আক্রোশ থাকার জন্য যে ব্যক্তিগত আলাপ থাকতে হয়, এটা বোধহয় আমার লালের ফ্রেন্ড ভুলে যাচ্ছেন, বিচারক সাহেব। বিচারক সাহেব, আমি আপনার সামনে এমন কিছু ছবি পেশ করতে চাই যেখানে স্পষ্ট যে অ্যাডভোকেট দুর্জয় আহসান ও তার পরিবারের লোকজনের সাথে পুরোপুরি মেলামেশা রয়েছে শিকদার বংশের লোকজন। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি বেশ কয়েকটা ফটোকপি পেশ করেন আদালতের সামনে। যার প্রথমটাতে রয়েছে সেদিন রাতের ছবি, যেদিন নন্দিতাকে ধূসর শিকদারের সাথে দেখেছিল ক্যাফেতে। দ্বিতীয় ছবিটা নন্দিতা বাড়ি থেকে খানিকটা দূরে অবস্থিত সুপারমার্কেটের সামনে কারোর সাথে কথা বলছে, চোখে মুখে তার ভয়ের ছাপ। তৃতীয় ছবিটা তারই ফ্ল্যাটের দরজা খুলে একজন লোকের কাছ থেকে কিছু নিচ্ছে নন্দিতা। আর চতুর্থ ছবিটা দেখে পায়ের তলা দিয়ে মাটি সরে যায় দুর্জয়ের। শিকদাররা এভাবে ট্রাপে ফেলতে পারে তাকে, দুঃস্বপ্নেও ভাবেনি সে। চতুর্থ ছবিটা তাদের সোনারপুরের বাড়িতে। একদিন রাতে একজন ভদ্রলোক এসে যে তার হাতে একটা আংটি ধরিয়ে দিয়ে গিয়েছিল, সেদিনের ছবিটা। অথচ লোকটাকে সে তাদের শুভাকাঙ্ক্ষী ভেবেছিল। আগে থেকেই বিপদ সম্পর্কে আগাহ করছে ভেবে মনে মনে বেশ প্রসন্ন হয়েছিল সে ওই আগন্তুকের প্রতি। অথচ প্ল্যান ছিল অন্য কিছু। ছবিগুলো আদালতে পেশ করার পর অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি তাকান দুর্জয়ের দিকে। ঠোঁটে তার ক্ষীণ হাসি, মনে মনে অনাবিল সুখ। এই প্রথমবার দুর্জয়কে হেনস্থা করার সুযোগ পেয়েছেন তিনি। এই খুশিতে আত্মহারা হয়ে বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি আদালতকে জানাতে চাই এখানে থাকা প্রথম ছবিতে যে দুইজনকে দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে একজন হলেন স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক জাওয়াদ শিকদারের ছোট ছেলে ধূসর শিকদার ও অন্যজন হলেন আমার বিশিষ্ট ফ্রেন্ড অ্যাডভোকেট দুর্জয় আহসানের স্ত্রী নন্দিতা আহসান। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে থাকা দুই লোকই শিকদারদের কর্মকর্তা। এবং তৃতীয় ছবিতে তো স্বয়ং দেখা যাচ্ছে আমার লানের ফ্রেন্ডকে, সেই সাথে শিকদারদের সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত দারোয়ান আজগার জলিল। এটুকু বলেই খানিকটা থামলেন তিনি। অতঃপর আবারও বলে উঠলেন, এসব কিছু দেখার পরেও কি আপনার মনে হয় তাদের মধ্যে ব্যক্তিগত আলাপ থাকার কিছু আছে? বিচারক সাহেব, আমরা কি তবে ধরেই নেব এই কেস পুরোটাই ভিত্তিহীন আর মিথ্যা অপবাদের উপর দাঁড়িয়ে? অবজেকশন বিচারক। অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির বোধহয় বড্ড তাড়াহুড়ো আছে এই কেসটা ক্লোজ করার। সামান্য কয়েকটা ছবি আদালতের সামনে ছুড়ে দিতে তাই তিনি সবাইকে পথভ্রষ্ট করতে চাইছেন। ছবিগুলো সত্য নাকি ভুয়া সেসব প্রমাণ করার কোনো তারা দেখা যাচ্ছে না তার। বিচারক সাহেব, ধরুন আমি আপনাকে চিনি না। হঠাৎ করে আপনার বাড়ির কলিং বেল চেপে আপনার কাছে গিয়ে জোর করে আপনার হাতে কিছু ধরিয়ে দিয়ে চলে আসি। তার মানে কি আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপ রয়েছে? আর সেটা প্রমাণ করার জন্য আমি একটা ছবিও তুলে রাখলাম ধরুন। বিচারক ভ্রু কুঁচকে তাকান দুর্জয়ের দিকে। দুর্জয় ঠিক কি বোঝানোর চেষ্টা করছে সঠিকভাবে বোঝেননি তিনি। তাই তার প্রশ্নের জবাবে তিনি শুধু না সূচক মাথা নাড়েন। সাথে সাথেই দুর্জয় আবার বলতে শুরু করে, এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। পুরোটাই পরিকল্পনা করে সাজানো গোছানো একটা নাটক, যেখানে আমাকে এবং আমার নির্দোষ স্ত্রীকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন বিচারক সাহেব, আমার বন্ধু নিজেকে যেভাবে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করছেন, আসলে তিনি তা নন। জাওয়াদ শিকদারের থেকে একটা মোটা অঙ্কের টাকা তিনি নিয়েছিলেন এই কেসটা থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু তিনি সেই টাকা সম্পূর্ণ হজম করে আরও বড় অঙ্কের টাকা দাবি করেন। আমার ক্লায়েন্ট সেটা দিতে অস্বীকার করায় অ্যাডভোকেট দুর্জয় আহসান তাকে বরবাদ করে দেওয়ার হুমকি দেয়। অবজেকশন বিচারক সাহেব, জাওয়াদ শিকদার যদি একেবারেই নির্দোষ হন, তাহলে তিনি কেন আমাকে টাকা দিতে যাবেন কেসটা বন্ধ করে দেওয়ার জন্য? এসব করার তো কোনো দরকার ছিল না। তবে তার আদালত যে মন গড়া গল্প বলার জায়গা নয়, এটা বোধহয় আমার বিপক্ষীয় বন্ধু ভুলে যাচ্ছেন। আদালত প্রমাণ চায়। অবজেকশন সাসটেন্ড। আপনি প্রমাণ ছাড়া কাউকে এভাবে দোষারোপ করতে পারেন না। আপনার কাছে প্রমাণ থাকলে সেটা আদালতে পেশ করুন। জি বিচারক সাহেব, আমার কাছে রয়েছে অ্যাডভোকেট দুর্জয় আহসানের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে স্পষ্ট তাদের লেনদেনের অঙ্ক। চমকে উঠে দুর্জয় তাকালো অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির দিকে। তার ব্যাংক স্টেটমেন্ট বিপক্ষ দলের উকিলের কাছে গেল কিভাবে? আর সেখানে শিকদারদের সাথে তার লেনদেনের বিষয়টা এলো না কিভাবে? ভাবনার মাঝেই বিচারক দুর্জয়কে উদ্দেশ্য করে বলে ওঠেন,
এ সম্পর্কে আপনার কিছু বলার আছে নিজের পক্ষে? আমার জানামতে এমন কোনো লেনদেন হয়নি তাদের সাথে আমার। হতে পারে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুয়া, সাজানো। আমি আদালতের কাছে কিছুটা সময় চাইছি সকল তথ্য প্রমাণ পেশ করার জন্য। দুর্জয়ের অনুরোধ মেনে নিয়ে বিচারক আজকের মতো এখানেই শেষ করলেন আদালতের শুনানি। পরবর্তী ডেট দেওয়া হলো 3 দিন পর। কোর্টরুম থেকে বেরিয়ে আনসারের দিকে আর চোখে তাকালেন তিনি। পুরোটা সময় তার টিকিটা অবধি খুঁজে পাওয়া যায়নি। অথচ কোর্টের সময় শেষ হতেই এসে হাজির হয়েছে সে। তার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গোলযোগের বিষয়ে একমাত্র সন্দেহভাজন ব্যক্তি আনসার। তবে প্রমাণ হাতে না পেয়ে তার মনোভাব প্রমাণ করল না সে, বরং কেস নিয়ে তার সাথে নানান আলাপচারিতা করতে করতে বেরিয়ে এলো বাইরে। দুশ্চিন্তা হচ্ছে নন্দিতার। বেশ কয়েকবার কল দিয়েছিল সে দুর্জয়কে, কিন্তু একবারও রিসিভ হয়নি সেই কল। এমনকি কোনো মেসেজ পর্যন্ত দেয়নি। কোর্টের টাইম কি শেষ হয়নি এখনো? দুশ্চিন্তায় খাওয়া ঘুম ভুলে সারাঘর পায়চারি করতে করতে মাথা ঘুরে ওঠে নন্দিতার। বিছানায় বসে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করতেই সাথে সাথে বেজে ওঠে কলিং বেল। নন্দিতা দৌড়ে দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলে দুর্জয়কে দেখা মাত্র অভিমানী কণ্ঠে বলে ওঠে, কতগুলো কল দিয়েছি আপনাকে, দুশ্চিন্তা হয় না আমার নাকি? দুর্জয়ের ঠোঁট বাঁকিয়ে হাসে নন্দিতার কথায়। মলিন কণ্ঠে বলে, দুশ্চিন্তা হয় তো তাদের যারা শুভচিন্তক। প্রাণঘাতী মানুষের প্রাণের ভয় করতে নেই। বাড়ি ফেরার পর থেকে একটা কোথাও ঠিকমতো বলেনি দুর্জয়। নন্দিতা ছটফট করছে করতে কি হলো শোনার জন্য। অথচ পাথরের মতো মুখে কুলুপ এঁটে বসে আছে দুর্জয়। না হেক্রত্তি পরিমাণ নড়ছে, না কিছু বলছে। মনে মনে ভয় হলেও দুর্জয়ের গা ঘেঁষে বসল নন্দিতা। নরম সুরে বলল, এমন করছেন কেন? দুর্জয় নিশ্চুপ তখনও। মুখে কোনো শব্দ নেই, শুধু শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের তীব্র আনাগোনার শব্দ। নন্দিতা এগিয়ে গেল আরো খানিকটা। এক হাতে দুর্জয়ের গাল ছুঁয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, বেশি খারাপ খবর। এত হোপলেস হয়ে পড়ছেন কেন? দেখবেন ভালো কিছু হবে। এতক্ষণে তড়িৎ গতিতে চোখ ঘুরিয়ে তাকালো দুর্জয়। দুজনের চোখাচোখি হতেই কেঁপে উঠল নন্দিতা। দুর্জয়ের কঠোর দৃষ্টির সামনে তাকাতে পারছেন না সে। তবুও সে চোখ সরালো না। কঠোর দৃষ্টির পানে নরম চোখে তাকিয়ে রইল। দুর্জয় চট করে নন্দিতার হাত তার গাল থেকে সরিয়ে দিল। বিনা বাক্য ব্যয় উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে গেল দরজা দিয়ে। হতবিহ্বল দৃষ্টিতে দুর্জয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আচমকা দৌড়ে গিয়ে তাকে পেছনে থেকে চাপতে ধরল নন্দিতা। পায়ে বেরিয়ে পড়ার মতো করে থমকে দাঁড়ালো দুর্জয়। পাথর হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। নন্দিতা এবার ঘুরে তার সামনে গেল। 2 হাত উঁচু করে দুর্জয়ের 2 গালে রাখল। কণ্ঠ তার অবরুদ্ধ। কান্নারা দলা পাকিয়ে চেপে রেখেছে তার কণ্ঠনালী। সামান্য বুক দুর্জয়ের দিকে ফালফাল করে তাকালো। ধীর কণ্ঠে বলল, এমন করছেন কেন? কষ্ট হচ্ছে যে? দুর্জয়ের রাগ মাত্র ছাড়ালো। আচমকা নন্দিতার 2 বাহু শক্ত করে আঁকড়ে মুখোমুখি আনল। হিসহিসিয়ে বলল, তুই যদি বলতিস ছুরিটা আমার বুকে চালাবি, নির্দ্বিধায় বুকটা পেতে দিতাম। কারণ চোখে চোখ রেখে দেওয়া আঘাতে ব্যথা হয়, কিন্তু পেছনে থেকে মারা ছুরিতে আত্মসম্মানটাই মরে যায় ধীরে। নিঃশব্দে, রক্তশূন্য হয়ে নন্দিতার বুক ছ্যাঁত করে উঠল। সারা শরীরের রক্তপ্রবাহ চঞ্চল হল। অস্থিরতায় হাঁসফাঁস করতে করতে ধীর কণ্ঠে জবাব দিল, যে বুক আমার আশ্রয়স্থল, আমার নিরাপদ জমিন, সেখানে ছুরি চালানোর আগে আমার মরণ হোক। দুর্জয় ছাড়ল না তাকে, বরং আগের চেয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরে কাছে টেনে নিল আরো। এক অন্যের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে এতটা দূরত্ব, একের নিঃশ্বাস আছড়ে পড়ছে অন্যের মুখেতে দূরত্বটুকু এমন। নন্দিতা ভয় পেল খানিকটা। আমতা আমতা করে বলল, আপনাকে অস্থির লাগছে বড্ড। ফ্রেশ হয়ে এলে আমরা কথা বলবো। দুর্জয় ছাড়ল না। উপরন্তু হাতের বাঁধন আরো শক্ত করে কণ্ঠ খাদে ফেলে প্রশ্ন করল, শিকদারদের সাথে কি সম্পর্ক তোর? নন্দিতার শুকনো ঢোক গিলল। জবাবে দেওয়ার মতো কিছু নেই তার কাছে। তাই দৃষ্টি নত করে চুপ করে রইল। দুর্জয় তারা দেওয়ার ভঙ্গিতে বলল, আমি জানতে চাইছি কিছু। নন্দিতা স্তব্ধ, নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে। এতে দুর্জয়ের রাগের আগুনে ঘি পড়ল যেন। এক ধাক্কায় নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের চুলগুলো 2 হাতে মুঠিতে ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, কেন আমাকে এতটা আঘাত দিলি? কেন আমাকে এভাবে অপমান করলি? কেন আমার সবচেয়ে ফুটবল জায়গায় আঘাত করলি? আমাকে ধ্বংস করার আর কি কোনো উপায় ছিল না? নন্দিতা 2 হাত মুখে চেপে কেঁদে উঠল হুহু করে। জবাবে তার কাছে বলার মত কিছু নেই কেন। কেন সে এখনো পারছে না প্রকাশ করতে সবকিছু? কিসের এত ভয় তার? নন্দিতাকে এখনো আগের মতো নিশ্চুপ দেখে ফিকে হাসল দুর্জয়। পিছনে না ফিরে মলিন কণ্ঠে বলল, আইনের পোশাক আমার সম্মান আর স্নিগ্ধতার প্রতীক। আদালত আমার কাছে পবিত্র, ঠিক যেমন পবিত্র মসজিদের দালান।
অথচ আজ সেই পবিত্রতায় একতলা কালি লেপ্টে গেছে। আমার সততা নিয়ে প্রশ্ন উঠেছে। তুমি আমাকে বেঈমান, কেনা বেচার পণ্য বানিয়ে দিলে আজ নন্দিতা। আমার আইন, আমার সততা আজ নিলামে উঠেছে, যে যার মতো দর তুলেছে তার। নন্দিতা ঠোঁট চেপে খাচ্ছে। শব্দরা আজ তার সাথে বেঈমানি করছে। একটা কোথাও বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে দুর্জয়ের কাছে। তার প্রশস্ত পিছে মাথা রেখে জড়িয়ে ধরল পিছন থেকে। তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল দুর্জয়। মন চাইছে সব ভুলে বুকে জড়িয়ে নিতে নন্দিতাকে, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। এর চেয়ে তাকে বিষ দিয়ে মেরে ফেললেও কোনো অভিযোগ করত না সে। আমি আমি আপনার ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করুন। কোনো ক্রমে এটুকু শব্দ মুখ থেকে বের হলো নন্দিতার। কিন্তু তাতে দুর্জয়ের বুকে জ্বলছে থাকা জ্বলন্ত দাবানল নিভল না। বরং সেই আগুনের লেলিহান শিখায় নন্দিতাকেও ভস্ম করতে বড্ড কঠোর কণ্ঠে উচ্চারিত হলো কয়েকটা শব্দ। দুর্জয় পিছনে না ফিরেই একরোখা কণ্ঠে বলে উঠল, আমি আপনার মুখটাও দেখতে চাই না। দয়া করে চলে যান এখান থেকে। নন্দিতা থমকালো, চমকালো। ঘোলাটে দৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকাতেই আপনা আপনি হাতের বাঁধন আলগা হয়ে এলো তার। দুর্জয় তার হৃদয়ে শিকল বাঁধল। পিছু ফিরে বিধ্বস্ত নন্দিতাকে দেখার ক্ষমতা তার নেই। আবারও ফুটবল হয়ে পড়বে সে। পায়ে শব্দ তুলে তাই সেভাবেই ঢুকে পড়ল ওয়াশরুমে। ভুল করেও ফিরে চাইল না একবার বিধ্বস্ত, বিষাদগ্রস্ত নন্দিতার দিকে। বেশ অনেকটা সময় নিয়েই ওয়াশরুম থেকে বের হলো দুর্জয়। ইচ্ছেকৃত লেট করেছে সে। নিজের আবেগ অনুভূতির মতো নিজেকেও আবদ্ধ করে রেখেছিল। খিল টেনেছিল দরজায়। এলোমেলো ভঙ্গিতে বিছানায় শটান শুয়ে পড়ে চোখ বুজে অপেক্ষা করতে লাগলো সে নন্দিতার। অথচ সময় পেরোলো, শুধু নন্দিতা এলো না। চোখ মেলে ভ্রুকুচকে সে তাকালো আধো আধো খোলা দরজার দিকে। কারো চঞ্চল পায়ের গতি শোনা যাচ্ছে না। সবকিছু নীরব, নিস্তব্ধ। দরজার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকাতেই সাইড টেবিলের উপর একটা রঙের একটা কাগজ চোখে পড়তেই ভ্রুকুচকে উঠে দাঁড়ালো দুর্জয়। কাগজের ভাঁজ খুলতেই চোখে পড়ল ঝরঝরে হাতে লেখা কয়েকটা লাইন। প্রিয়তম আমার, যাকে আঘাত করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না, তাকে ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত আমি। খুনের আসামিকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়, অথচ আমার কপালে এলো বিচারকের কঠিন বিচার। তুমি জানো না, তোমার প্রতিটা যন্ত্রণার পাহারাদার ছিলাম আমি। তুফান এলে নিজের বুক পেতে দিয়েছি, যাতে তুমি না ভাঙো, না কাঁপো, না দগ্ধ হও। প্রিয়তম আমার, তোমার চিন্তাগ্রস্ত বিষণ্ণতা আমার কাছে ছিল যুদ্ধঘণ্টা। যে আমি প্রাণঘাতী যুদ্ধে নেমেছি শুধু তোমাকে রক্ষা করতে, আজ সেই আমাকেই তুমি অভিযুক্ত করছো তোমাকে ধ্বংস করার, সবকিছু শেষ করে দেওয়ার অভিযোগে। যার অস্তিত্বই ছিল তোমাকে আগলে রাখার জন্য, সে নাকি তোমার সবটুকু শেষ করে দিয়েছে। তোমার চোখে অশ্রুকে নিজের ব্যথা ভেবে বুকে চেপে দেওয়া সেই আমি এক তোমার চোখের বিষাদের কারণ। আমার এই মুখ তোমাকে নাহ আর নাইবা দেখালাম। যদি কখনো নিজেকে প্রমাণ করার সুযোগ পাই, সেই নাহ আবার মুখোমুখি দাঁড়াবো আমরা। ততদিন নীরবে দূরত্ব সঙ্গী হয়ে থাকুক আমাদের। চিঠিটা শেষ করে দুর্জয় টের পেল তার গলা কাঁপছে। বুক ধরফর করছে শূন্যতার হাহাকারে। চোখ বেয়ে নোনা জল গড়িয়েছে সেই কখন, টেরই পায়নি। বুকের মাঝে দেবে থাকা নিঃশ্বাসটুকু মুক্ত করতে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। চারপাশের বাতাসে অক্সিজেনের কমতি, বুকে অশান্তি নিয়ে দৌড় দিল সে ঘরের বাইরে। গোছানো পরিপাটি ডাইনিং টেবিলের উপর সাজানো খাবার। সদ্য গরম করা খাবারের গন্ধে মোমো করছে ডাইনিং এরিয়া। অথচ সেখানে বিরাজমান নীরবতা চপলতার সাথে জানান দিচ্ছে, সে নেই। সে চলে গেছে। তোমার চঞ্চলা বিদায় নিয়েছে। এই সংসার এখন তোমার একার। এই রাজ্যের সম্রাজ্ঞী অভিমান বুকে চেপে রাজ্যের দায়িত্ব থেকে মুক্তি নিয়েছে। নিদ্রাহীন একটা রাতের শেষে ক্লান্ত সকালে নিজেকে খুঁজতে বেশ পেতে হচ্ছে দুর্জয়কে। গোটা রাত তাকে পাহাড় সমান বোঝা অনুভব করিতে কেমন নিশ্চিন্তে ঘুমের রাজ্যে ডুব দিয়েছে। অথচ সে ছিল নির্ঘুম। শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় নিয়ে আসা লাগেজ দুটো নিয়ে এক কাপড়েই বাড়ি ছেড়েছিল নন্দিতা। অভিমানে বদ্ধ মন সাথে নিয়ে আসতে চায়নি দুর্জয়ের একটাও স্মৃতি। এ বাড়িতে যা কিছু আছে, সব তো তারই আমানত। নিজস্ব বলতে এই মায়ের ঘর থেকে নিয়ে আসা বোঝাই করা দুটো লাগেজ, যার মধ্যে থাকা কোনো জিনিসই খুলে দেখা হয়নি এখনো। ভীষণ যত্নে পাশের রুমে রেখেছিল এগুলো, সময়ের সুযোগ বুঝে খুলে দেখবে বলে। অথচ সুযোগ হওয়ার আগেই সময় ফুরালো। এ জীবনে তার হাহাকারের শেষ নেই। না পাওয়ার খাতার পৃষ্ঠা ফুরায় না। কলমের কালিও কি আমৃত্যুর সঙ্গ দেবে? আর পাওনার খাতায় ধুলো জমে গেছে সেই কালি। লেখা হয় না যে বহুদিন কিছু। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে লাগেজ খুলে মায়ের একটা শাড়ি পরেছিল নন্দিতা। শাড়িগুলোতে আজও কেমন মা গন্ধ আছে। কয়েকটা শাড়ি একসাথে করেন নাক ডোবালো সে তাতে। আর তখনই সবটুকু বাঁধ ভেঙে চড়ো চড়ো করে কেঁদে ফেলল সে। দুনিয়াটা এত কঠিন, মা থাকতে কখনো টের পায়নি সে।
টের পেতে দেননি কখনো তিনি তাকে। অথচ গোটা দুনিয়ায় আজ সবচেয়ে অসহায়, সবচেয়ে দুঃখী বোধ হয় সে, যার শরীরে একটু একটু করে বাসা বাঁধছে এইডস নামক মারাত্মক ভয়ঙ্কর রোগ, কোনো নিরাময় নেই যার। হারিয়েছে মমতাময়ী মা, মাথার উপর দাম্ভিকতার ছায়া দেওয়া বাবা, ভালোবাসার প্রাণপ্রিয় স্বামী। এই একমাত্র জীবন, এটুকুও হারানোর পথে। আর কিছু কি আছে তার হারানোর? অনেকক্ষণ ভাবার পর নন্দিতার মনে হলো হারানোর মতো তার আর কিছুই অবশিষ্ট নেই। জীবনটাতে জুয়া খেলার মতো সবটুকু বাজি রেখেছিল সে, আর শেষবেলায় সবকিছু হেরে গিয়েই এখন সর্বশান্ত। শাড়ির ভাঁজের রাখা ডায়েরিটা আচমকা টুপ করে নন্দিতার কোলে পড়ল। মনে পড়ে গেল তার সেদিনের কথা। মায়ের ডায়েরিটা পড়তে চেয়েও পড়া হয়নি তার, রেখে দিয়েছিল যত্ন করে। কোনো এক ক্লান্ত দুপুরে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে এই ডায়েরির পাতা উল্টাবে বলে মনস্থির করেছিল। সেই সময়টা আসলে মন্দ হয় না, তবে গায়ে জড়ানো মায়ের শাড়ি, ক্লান্ত তার হৃদয়। দুপুরের পরিবর্তে এখন শুধু গভীর রাত। রাতটুকু যে তার নির্ঘুম কাটবে, এটুকু বেশ টের পাচ্ছে। ঘন বিষণ্ণ রাতের মতো তার জীবনটাও হয়তো ফুরিয়ে আসছে। কে জানি আর কখনো সময় পাবে কিনা। তাই সময় অপচয় না করে ডায়েরি হাতে নিয়ে বসে পড়ল মেঝেতে। বিছানায় হেলান দিয়ে ভীষণ যত্নে একবার হাত বুলালো ডায়েরির উপরিভাগে। অতঃপর কাপা হাতে উল্টালো মলাট। প্রথম কয়েকটা পাতা জুড়ে বাবাকে নিয়ে মায়ের অভিযোগে ভরা কথাগুলো দেখে বেশ অবাক হলো নন্দিতা। মাকে সে কখনো বাবার সাথে মনোমালিন্য করতে দেখেনি, অথচ তার কত অভিযোগ ছিল বাবাকে নিয়ে। মায়ের শক্ত আবরণের ভেতরের কোমল প্রেমিকা সত্তা একটু একটু করে উন্মুক্ত হচ্ছে তার চোখের সামনে। নন্দিতা ঠোঁট এলি হাসছে সেসব অভিমানী অভিযোগ দেখে। হঠাৎ করে একটা পাতায় এসে থমকে গেল নন্দিতা। দিনটা ছিল তার 18তম জন্মদিনের দিন। আজও মনে আছে তার, এই দিন মায়ের কাছে কেঁদে কেটে বাবাকে চেয়েছিল সে। তার প্রথম স্কুল জীবন থেকে শুরু করে জন্মদিন, কোনো বিশেষ দিনেই বাবাকে কাছে পায়নি নন্দিতা। অথচ সেদিন এক অদম্য জেদ চেপে বসেছিল তার মাথায়। বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবটা বাবার দায়িত্বেই হলেও দূর থেকে নয়, সেদিন বাবাকে পাশে চেয়েছিল নন্দিতা। বাবা না আসা পর্যন্ত কেক কাটবেন না বলে ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল। এরপর বাবা এসেছিলেন। তার হাসিমাখা মুখে স্পষ্ট খুশির ঝিলিক থাকলেও বাবার মুখে কেন যেন বিষণ্ণতার ছাপ পেয়েছিল। অথচ তিনি ভীষণ সুন্দরভাবে সেটাকে আড়াল করে হেসেছিলেন নন্দিতার সাথে। 16ই অক্টোবর, মেয়ে তোমার কাছে উপহার চেয়েছিল। বাবা উপহার? বাবার আদর, সান্নিধ্য দিতে না পারে এমন পেশায় কে বলেছিল তোমাকে জড়াতে? আমরা কি সাধারণই সুখী ছিলাম না? অসাধারণ হতে গিয়ে আজ তুমি তোমার মেয়েকে উপহার দিলে ঠিকই, তবে তার চাওয়া বাবার সাথে দিলে তার অনিশ্চিত ভবিষ্যৎ উপহার। কেন তুমি এমন হয়ে গেলে নিহান? একবারও কি আমাদের মেয়ের কথা ভাবলে না? আমি জানি তুমি একজন দায়িত্বরত পুলিশ অফিসার, কিন্তু সে দায়িত্ব তোমার পরিবারকে নিশ্চিত অন্ধকার ভবিষ্যতে ঠেলে দেয়, এমন দায়িত্ব আমি চাই না। ও আমার একার মেয়ে কেন হলো না? তাহলে তো ওকে বুকে আগলে নিয়ে অনেক দূরে চলে যেতে পারতাম। 19শে অক্টোবর, আবারও তুমি ওই ভয়ঙ্কর লোকটার সাথে জড়ালে। তারা মানুষ নয়, তারা হায়না। তুমি সহ তোমার পরিবারের সবাইকে শেষ করে দেবে। তাদের সাথে প্রতারণার শাস্তি কি হতে পারে জানো? তোমার এই ন্যায়পরায়ণতা তোমার সবচেয়ে বড় দুর্বলতা। 25শে অক্টোবর, এই সংসার আমি আর করব না নিহান। তোমাকে ভালোবেসে বিয়ে করে বড্ড সয়েছি। কথা নেই বার্তা নেই, ছোট কয়েক লাইনের একটা চিরকুট মাথার কাছে রেখে দিয়ে তুমি পালালে। হ্যাঁ পালালে। তুমি একটা পলাতক। বউ বাচ্চা রেখে শুধুমাত্র নিজের ডিউটি পূরণ করতে তুমি পালিয়েছ। তোমার কাছে তোমার মিশন বড়, আর আমরা? কি লিখেছ চিরকুটে? শিকদারদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে এরপর ফিরবে। আর না হলে ফিরবে না। এত নিষ্ঠুর কেন তুমি? এতে যে তোমার প্রাণ যেতে পারে, জানো না? এই একরত্তি বাচ্চাটাকে আমি একা সামলেছি ছোট থেকে, সামনেও একাই সামলাবো। আমি করব না তোমার সাথে আর সংসার। তুমি ফিরে এলেই এর একটা বিচার হবে। তার আগে এই ডায়েরি ছুঁয়েও দেখব না আমি। এটুকু পরেই বুকের মাঝে ধক করে উঠল নন্দিতার। শিকদার? এই শিকদারের সাথে যোগসূত্র তবে দুর্জয়ের একার নয়। এই সূত্র তার সাথেও জড়িয়ে। তবে কি শিকদারদের আসল টার্গেট দুর্জয় নয়? দুর্জয় কি জানে এই ব্যাপারে? অজস্র প্রশ্নরা ডানা ঝাপটে বেড়াচ্ছে তার আশেপাশে, অথচ একটারও জবাব জানা নেই তার। লম্বা একটা শ্বাস টেনে নন্দিতা পৃষ্ঠা বদলালো। এরপরের অনেকগুলো পৃষ্ঠা ফাঁকা। পাতা উল্টাতে উল্টাতে বেশ কয়েকটা পৃষ্ঠা পর আবারও চোখে পড়ল একটা লেখা। সময়টা প্রায় 1 বছর পরের। 5ম সেপ্টেম্বর। একটা বছর পর তোমার দেখা পেলাম আজ। বিশ্বাস করো নিহান, তোমাকে দেখার আগে কত শত অভিযোগ জমা ছিল আমার। মনে মনে ভেবেই রেখেছিলাম আর কখনো কথা বলবো না তোমার সাথে। কিন্তু যে মুহূর্তে তুমি আমার সামনে এসে দাঁড়ালে, শক্ত করে জড়িয়ে ধরলে,
পাহাড়ে ধস নামার মতো আমার অভিমান ধসে গেল। ডুকরে কেঁদে মুখ লুকালাম তোমারই বুকে। আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলকে আবার নতুন করে খুঁজে পাবো আশা ছেড়ে দিয়েছিলাম। গোটা একটা বছর সময় লেগে গেল তোমার ফিরতে। আমি তো ধরেই নিয়েছিলাম তুমি বোধহয় আর নেই, নইলে কিভাবে একটু যোগাযোগ না করে থাকতে। আমাদের এতদিনের সংগ্রাম শেষ হয়েছে নিহান। সকল তথ্য প্রমাণ সহ তুমি সুস্থভাবে ফিরে এসেছে। ইস, তোমার শরীরে কত কালশিটে দাগ! কি নির্মমভাবে অত্যাচার করেছে তারা তোমার উপর। তুমি পালিয়ে তো এসেছো, কিন্তু ওরা যদি আবার খোঁজ পায় তোমার, আর হারাতে পারবো না তোমাকে। এজন্য এই শহর ছেড়ে চলে যাব আমরা। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চাই। আর পারবো না এই হারানোর ব্যথা সইতে। এরপরের কয়েক পাতা পড়ে নন্দিতা যা বুঝো, এখান থেকেই তাদের পলাতক জীবনের সূচনা। বাবা কিছুদিন পর পরই কেন বদলি করতেন, কেন তারা স্থায়ীভাবে এক জায়গায় থাকতে পারত না, এখন সবটা স্পষ্ট তার কাছে। ডিপার্টমেন্টের নির্দেশ মতো পুলিশের পেশা ছেড়ে একটা সিক্রেট এজেন্সির চাকরিতে জয়েন করেছিলেন। এরপর তিনি বদলে ফেলেছিলেন নিজের নাম, খাম, পরিচয় সবটুকু। অথচ শিকদাররা ধরা পড়েনি। রাতারাতি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের পুলিশ স্টেশনে। কয়েকজন পুলিশ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি, আর রাতারাতি লোপাট হয়ে গেছিল সব প্রমাণ। এরপর থেকেই হতাশ হয়ে পড়েন নিহান। চাকরি ছেড়ে দিয়ে অনেকদিন চুপচাপ জীবন কাটাতেন। ততদিনে নন্দিতার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট এসেছে। বেশ ভালো নম্বর পেয়েছে সে। বাবাকে খুশি হতে না দেখে নন্দিতা চিন্তায় পড়ে যায়। একদিন ক্লান্ত বিকালে গুটি গুটি পায়ে বাবার ঘরে যায়। নিহান তখন জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। মেয়েকে ঘরে আসতে দেখে কাছে ডাকেন তিনি। নন্দিতা বাবার কাছে এসে নরম কণ্ঠে বলে, আমার রেজাল্টে তুমি খুশি হওনি বাবা? ভালো নম্বর পেয়েছ তুমি, খুশি হব না কেন? এরপর কি করবে ভেবেছ? তুমি কি চাও? ছোট থেকে তোমার সবকিছু নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তোমার মা, এবারও এই অধিকার শুধুমাত্র তার। আমি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে বেরিয়ে এখন হঠাৎ করে নিজের অধিকার দেখাতে পারি না। আমি জানতে চাই বাবা। সেদিন নন্দিতা জেনেছিল বাবা তাকে ল নিয়ে পড়াশোনা করাতে চান। একজন ন্যায়পরায়ণ উকিল হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাকে। নন্দিতাও দ্বিমত করেনি। সকালের তেজি আলো জানালার কাছ ভেদ করে মেঝেতে এসে পড়ছে। আলোর তেজ জানান দিচ্ছে বেশ বেলা হয়েছে। পুরো ডায়েরিটা পড়ে নন্দিতার বুক ভারী হয়ে এলো। তার এতদিনের সুস্থ জীবনের পিছনে বাবা মায়ের অবদান কতটুকু আজ টের পেল। বাবাকে সবসময় কাছে পায়নি বলে তার মনে যে অভিযোগ জমা ছিল, আজ ছাইয়ের মতো উড়ে গেল সব। বিছানার মাথা এলিয়ে ডায়েরির শেষ পাতাটা উল্টালো নন্দিতা। আমার মেয়ে, এই লেখাটুকু শুধু তোর জন্য। ডায়েরিটা যদি কখনো হাতে পাস আমাদের জীবনের সবটুকু জানতে পারবি। এটাও জানবি ছোট থেকে কেন নর্মে আদরে মানুষ না করে শক্ত হতে শিখিয়েছি তোকে। কান্না গিলে ফেলে হাসতে শিখিয়েছি। আমি আমার জীবনে অনেক কেঁদেছি। আমার মেয়েটার কান্না যে আমার সহ্য হবে না। পুরুষ মানুষ মানেই একরোখা, জেদি। সেই জেদের সামনে তার শখের নারীও থোপে টেকে না। তাই আমি ভীষণভাবে ঘৃণা করি এই পুরুষ জাতিকে। তোর বাবার এই জেদ আমাদের জীবনে কালবৈশাখী ঝড় নামিয়েছে। ক্ষমতার সাথে সত্যের লড়াই হয় না, ক্ষমতা জিতে যায় সবসময়। এই কথাটা তোর বাবা কখনো বুঝতে চায়নি। তবে একটা সময়ের পর থেকে আমিও বোঝানো ছেড়ে দিয়েছি। মানুষটাকে তার মতো থাকতে দিয়েছি। আমাদের সংসারে ভালোবাসার কমতি নেই, যেটুকু নিরাপত্তা আর একে অন্যকে বোঝার। উনি কখনো বুঝতেই চাননি আমার কথা। আমাদের যদি কিছু হয়ে যায় উত্তরাধিকার সূত্রে এই ডায়েরি হয়তো তোর হাতে আসবে, আর না হো পুলিশের। না হলে হয়তো আগুনে ঝলসে যাবে। শিকদারদের প্রমাণ লোপাটের এক অনন্য পদ্ধতি। তবে যদি তুই হাতে পেয়ে যাস, এই আশায় কয়েকটা লাইন লিখে গেলাম তোর জন্য। তোর বাবা আমাকে লুকিয়ে আবারও চেষ্টা করে গেছিল শিকদারদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। শিকদাররা এখন কুত্তার মতো খুঁজছে তাকে। আমাদের বাড়িওয়ালা দুই বৃদ্ধা বেশ ভালো মানুষ। আমার কেন যেন মনে হয় আমরা না থাকলে তারা তোকে দেখে শুনে রাখবেন। আমাদের হায়াতের কোনো ঠিক নেই। তাই আরো কিছু লিখে যাই শোন। আমি একটা বড় মতো আংটি পরি, দেখেছিস? ওই আংটিটা তোর বাবা আমাকে উপহার দিয়েছিলেন। আংটিটার বিশেষত্ব হলো এর মধ্যে ছোট খাটো কিছু লুকিয়ে রাখা যায়, মানুষ টেরই পাবে না। যদি কখনো আমার লাশ খুঁজে পাস, সবার আগে আংটিটা খুলে নিস। এটা তোর বাবার সারা জীবনের সম্বল। এটার জন্যই মানুষটা মৃত্যুর মুখে পা বাড়িয়ে দিয়েছেন। মা বাবা তোকে সবকিছু থেকে আড়ালে রেখেছিল বলে রাগ করিস না। আমাদের দুজনের একটাই উদ্দেশ্য ছিল, তোর ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমরা তা পেরেছি বোধহয়। এরপর জীবনের সব লড়াই তোর একার। আমি জানি আমার মেয়ে ভীষণ স্ট্রং, একদম তার মায়ের মতো। সে পারবে। ডায়েরিটা বুকে চেপে নন্দিতা ডুকরে কেঁদে উঠল। হাত পা ছড়িয়ে শব্দ করে কাঁদছে সে। তার জীবন এত দুর্বিষহ কেন?
আচ্ছা, বাবা মার মৃত্যুটা আদৌ স্বাভাবিক তো? অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বাজছে। 2বার 3বার রিং বেজে বেজে কেটে যাচ্ছে আপনা আপনি। ওপারের ব্যক্তিটি একটুও ধৈর্য না হারিয়ে লাগাতার কল করে যাচ্ছে তাকে। নন্দিতা বিরক্ত হলো। মুঠোফোনটা আছাড় দিতে চেয়েও না পারল না। অগত্যা রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো কারোর কিঞ্চিত হাসির শব্দ। নন্দিতা বেজায় রাখো দেখিয়ে বলল, আমাকে বারবার ফোন করেন কেন? যদি বলি প্রয়োজনে তবে মিথ্যা বলা হবে। কারণ প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্য খুঁজে নিই প্রয়োজন। আপনার সস্তা প্রেম কাহিনী শোনার মতো কোনো মুড নেই আমার এখন, রাখছি। কোন সময় শুনবেন বলুন? গভীর রাত নাকি বৃষ্টি ভেজা বিকেল? বৃষ্টিতে কাকভেজা হতে হতে শুনবেন। আপনি কি মানুষ না? আমি এত বিরক্ত হই, এত কথা শোনাই তাও কেন যেচে পড়ে অপমান হতে আসেন? নন্দিতার বিরক্তিভরা তেজি কণ্ঠের বিপরীতে হাসল ধূসর। বলল, উত্তরটা বড্ড কুরুচিকর, তাও সত্য। তাই সত্য দিনে 100 বার বলা যায়। আমি আপনাকে ভালোবাসি। স্বামী নামক পুরুষে আসক্ত এক বিবাহিত নারীকে আমি ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসিনি, নিজের সবটা সঁপে দিয়েছি। নন্দিতা জোরে নিঃশ্বাস ছাড়ল। কণ্ঠের গতি খানিকটা নরম করে তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, মৃত্যু এলেও আমি শুধুই একজন পুরুষকে ভালোবেসে মরব। ওই একজনের জন্য, একজনের হয়েই মরব। আয়ু তো আর কয়দিন তার, এরপর আমার ঘরে নিয়ে চলে আসবো আপনাকে। জোর করে আনবো। বুকে নয়, আপনার পায়ের কাছে থাকতে দিলেই হবে। নন্দিতা মিছে হাসতে হাসতে বলল, আমাদের কবরটা পাশাপাশি দেওয়ার ব্যবস্থা করবেন ধূসর সাহেব। আমাকে তার বুকে মাথা রেখে কবর দেবেন। এটুকু আপনার ভালোবাসার শাস্তি। ধূসর কেঁপে উঠল আচমকা। তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, প্রিয়, আপনি কাঁদছিলেন। সেটাই কি স্বাভাবিক নয়? স্বাভাবিক। এত রাতে একা একা না বেরোলেও পারতেন। নন্দিতা মৃদু হাসল। এমনটাই চেয়েছিল সে। চেয়েছিল ধূসর নিজেই থেকে স্বীকার করুক সত্যিটা। তাদের উপর নজরদারি করা বন্ধ করে দেওয়ার মতো নির্বোধ নিশ্চয়ই তারা নয়, এটা নিয়ে এতদিন সন্দেহ থাকলেও আজ স্পষ্ট। ধূসর তবে সেদিন মিথ্যা বলেছিল। কিংবা হয়তো ফাইল দিতে আসা থেকে শুরু করে যা কিছু সে করেছে এবং করে চলেছে সবটুকুই সাজানো গোছানো স্ক্রিপ্টের নাটক। ধূসর শিকদারের মতো লম্পট ছেলে, যে কিনা জামাকাপড়ের মতো মেয়ে বদলায়। সে ভালোবাসার নামক পবিত্র অনুভূতির শিকার হওয়া প্রায় অসম্ভব। হয়তো তাদের উপর নজরদারি আরও দৃঢ় করতে এবং নন্দিতাকে হাতিয়ার বানিয়ে দুর্জয়ের ক্ষতি করাই তাদের মুখ্য প্ল্যান। ধূসরের কথাটুকু যেন শুনতেই পায়নি এমন একটা ভান করে নন্দিতা প্রসঙ্গ পাল্টাল। বলল, এত সকালে কল দেওয়ার কোনো বিশেষ কারণ? জি, আপনাকে শুনতে বিশেষ কারণ খুঁজতে হয় আমাকে। না হলে তো অযথা একটাও আলাপ করবেন না আমার সাথে। নন্দিতা প্রত্যুত্তর করল না। কোমর পিঠ তার ধরে গেছে। ফোনটা কানে রেখেই এক হাতে ডায়েরিটা তার সাইডা ব্যাগে ঢোকালো। কোমর ধরে উঠে বসল বিছানায়। সাথে সাথেই ব্যথাতুর শব্দ করে উঠল। ধূসর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন? তাতে আপনার কি? 1 মিনিট অপেক্ষা করব, যদি কিছু বলার থাকে বলুন, নয়তো আসতে পারেন। কোথায় আসবো? আপনার কাছে। একদম কাছে। দূরত্ব ঘুচিয়ে দিয়ে কতটুকু কাছাকাছি চাইছেন আমাকে? যতটুকু কাছাকাছি থাকলে আপনার বিশেষ অঙ্গে দারুণ জোরে একটা কিক দেওয়া যায়। ধূসর শব্দ করে হেসে উঠল। ঘর কাঁপিয়ে শরীর ঝাঁকিয়ে হাসতে লাগল সে। অতঃপর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ইস, ভীষণ দুষ্টু মাইন্ডের তো আপনি। সব ছেড়ে প্রাইভেট পার্টটা চুজ করলেন। শট করে কল কেটে দিয়ে মনে মনে ধূসরকে বেশ কয়েকটা গালি দিল নন্দিতা। সাথে সাথেই ফোনের লাইট জ্বলে উঠল। নোটিফিকেশন থেকে উকি দিল ছোট একটা বার্তা। প্রাইভেট কার আর ড্রাইভিং রুট দুটোই এভয়েড করতে বলবেন মিস্টার হাসানকে। লোকাল বাসে ঝুলে ঝুলে জার্নি করেন না অনেকদিন, কয়েকদিন সেই অভ্যাস রিনিউ করলে মন্দ হয় না। চিম ধরা সকালে দুর্জয়ের ঘুম ভাঙল ফোনের রিংটোনের শব্দে। অচেনা নম্বর দেখে গুরুত্ব দিল না সে। অবহেলায় ফেলে রাখল ফোনটাকে আগের জায়গায়। বাজতে বাজতে কেটে গেল কলটা। এরপর আবারও বেজে উঠল শব্দ করে। দুর্জয় এবার কালবিলম্ব না করে রিসিভ করল। সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল কারোর ভয়ার্ত কণ্ঠে, স্যার, আপনি ভাবতেও পারবেন নাকি নিষ্ঠুর চক্রান্ত কষা হচ্ছে আপনার বিরুদ্ধে। আপনার আপনার খুব কাছের লোক জড়িয়ে আছে এসবের মধ্যে। মেয়েলি কণ্ঠটা বিধ্বস্ত, যেন ভীষণভাবে হাঁপাচ্ছে সে। দুর্জয় মনে মনে ভেবে নিল সে নন্দিতার কথা বলছে। তাই লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে মলিন কণ্ঠে বলল, সে এমন একজন, যে আমার আত্মার সঙ্গে মিশে আছে। গাছের সুদূরবিস্তারী শিকড়ের মতো লেপ্টে আছে যে আমার হৃদয়, তাকে নিজের থেকে আলাদা করার কোনো উপায় নেই। তবে যে নিজেকেই শেষ করে ফেলতে হয়, তার চেয়ে বরং চুপচাপ দেখে যাই তার ধ্বংসলীলা, দেখে যাই তার নিষ্ঠুরতা। আপনি যাকে শত্রু ভাবছেন হতে পারে শত্রু সে নয়, বরং চোখ বন্ধ করে ভরসা করে বসে আছেন যার উপর শত্রুতার খেলা শিখেছে।
দুর্জয় চমকায়। সবকিছু কেমন যেন ধাঁধার মতো লাগছে তার কাছে। এই কেস নিয়ে এত জটিলভাবে ভাবেনি সে। অথচ যত দিন যাচ্ছে সবকিছু কেমন যেন জটিল হয়ে পড়ছে আরো। ছোটবেলায় মেলায় টিকিট কেটে ঢোকা সেই আয়নাঘরের মতো। অনেকে আবার সেটাকে ভুলভুলাইয়াও বলতো। সত্যি মিথ্যা সবকিছু গোলমাল পাকিয়ে যায় এর মধ্যে ঢুকলো। চারিদিকে কাঁচ আর কাঁচ। কাচের দেয়াল ভেদ করে সঠিক রাস্তা খুঁজতে বেগ পোহাতে হয় বেশ। মাঝে মাঝে কত যে ধাক্কা খায় কাচের দেওয়ালের সাথে। চারপাশের কাউকেই আর বিশ্বাস করতে পারছেন না দুর্জয়। কেউ তাকে এসব বলছে, এটাও হতে পারে জেনে বোঝা করা চক্রান্ত। দুর্জয় ফোনটা কানে চেপে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আপনার পরিচয়? আপনাকে বিশ্বাস করার বিশেষ কোনো কারণ? তনুজা চটজলদি তাকালো আশেপাশে। এইমাত্র আনসারকে কলে কথা বলতে শুনেছে সে কারোর সাথে। আর সেসব কথা দুর্জয়ের জানা জরুরি। আমি তনুজা। আপনাকে বেশ কিছুদিন ধরেই আমি বলতে চাইছিলাম ব্যাপারটা, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আমার কথা কতটুকু বিশ্বাস করবেন জানি না, তাই সাহস জুগিয়ে আর বলতে পারিনি। আপনার সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, আপনারই। কলটা কেটে গেছে। দুর্জয় কল ব্যাক করলো। ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তা আর করল না সে। মনে মনে ধরে নিল ফোনে চার্জ নেই বোধহয়। সময় করে তনুজা নিজেই কল দেবে আবার। 2 দিন পার হলেও তনুজার কোনো খোঁজ নেই। দুর্জয় রোজ নিয়ম করে কল করেছে সেই নম্বরে, কিন্তু প্রতিবারই উত্তর এসেছে একই রকম। আপনার কাঙ্ক্ষিত নম্বরের সাথে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। চাইলে আপনি ভয়েস নোট। রোবোটিক এই কথাগুলো শুনতে বিরক্ত লাগছে দুর্জয়ের। ফোনটা কেটে দিয়ে নন্দিতার নম্বর ডায়াল করল সে। বিগত 2 দিন পর সে কোথায় আছে কে জানে। এত অভিমান কিসের? একটাবারও কি তার খবর দেওয়া যেত না তার? জীবনে প্রথমবারের মতো কোনো কেস নিয়ে লড়াই করা ছেড়ে দিয়েছে দুর্জয়। বিপক্ষের মানুষটাই যদি হয় সবচেয়ে আপনজন, তবে কার বিরুদ্ধে লড়বে সে? আপনার মা বেঁচে আছেন। সাত সকালে এমন একটা খবর পেয়ে ঘুম ছুটে গেল নন্দিতার। বিলাসবহুল হোটেল রুমের নরম গদিতে বেশ রাত করেই ঘুম নেমেছিল তার চোখে। কিন্তু সকাল সকাল ফোনের রিংটোনের শব্দে সেই ঘুমে ব্যাঘাত ঘটল। বিরক্তি নিয়ে খুনের ঘরেই হাতে ফোনের নাগাল পেল। চোখ বন্ধ রেখেই কোনোমতে রিসিভ করে কানে চেপে ধরতেই পুরুষালী কণ্ঠের এমন বাক্যে ধরফিয়ে উঠল সে। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা দেখে মানুষটাকে চিনতে খুব একটা বেগ পোহাতে হলো না তাকে। এই লোকটাকে সে চেনে, চরম নির্লজ্জ, রুচিহীন, অসহ্যকর একজন। মশকরা করছেন আমার সাথে। এমন সেন্সিটিভ বিষয় নিয়ে মশকরা করার সাহস কিভাবে হলো আপনার? এতদিন জানতাম একজন অসভ্য, নোংরা মন মানসিকতার লোক আপনি। অথচ আস্থা করে পড়ে থাকা একটা কীট যে আপনার চেয়ে এর ভালো, আজ বুঝলাম। রাগে পুরো শরীর জ্বলছে নন্দিতার। কেউ যেন পেট্রোল ঢেলে এরপর আগুন জ্বালিয়ে দিয়েছে তার শরীরে। লোকটার সাহস দেখে অবাক না হয়ে আর পারছে না। এতদিন শুধুমাত্র দুর্জয় আর নিজের ঠুনকো মানবিকতার খাতিরে লোকটাকে সহ্য করেছে, কিন্তু এবার সবকিছু মাত্রা ছাড়িয়েছে। ধূসর হাসল। ভীষণ ফিকে সেই হাসির গা গুলিয়ে ঠোঁট আলগা করে বলল, ধূসর শিকদার কারোর উচ্চকণ্ঠ পর্যন্ত সহ্য করে না, জানেন। অথচ আপনার প্রতিটা অপমান চুপচাপ মেনে নেয়, নির্লজ্জ হাসে। নন্দিতা প্রত্যুত্তর করতে গিয়েও থেমে গেল। সকাল সকাল অযথা কথা বাড়াতে পছন্দ করল না, তাই ঠান্ডা কণ্ঠে বলে, দ্বিতীয়বার এমন কিছু যে মশকরা করার আগে 2 বার নয়, কয়েকশো বার ভাববেন। আপনার কেন মনে হলো এই সকাল সকাল আপনার সুন্দর ঘুম নষ্ট করে আমি মশকরা করতে যাব? আচমকা নন্দিতা কিছু অনুভব করল। গলা তার কাঁপছে। মনে পড়ে গেল দুর্জয়ের সেদিন দেওয়া আংটির ঘটনাটা। কেউ একজন এটা তার কাছে পৌঁছে দিয়েছিল। এমন নয় তো যে সত্যি মা বেঁচে আছেন, আর জরুরি কিছু সংকেত দিতেই ওই আংটিটা তার কাছে পাঠিয়েছেন। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট শক্ত করে চেপে ধরল নন্দিতা। দিন দিন ভীষণ কাঁদুনি হয়ে যাচ্ছে সে। সামান্য কিছুতেই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এমনভাবে তাকে দেখলে মা কি খুব বেশি বকা দেবে? মা, মা, আমার মা। মনে মনে কয়েকবার এই নাম আওড়ালো নন্দিতা। উত্তেজনায় শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলেছি কখনো? নন্দিতা চোখ বন্ধ করল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবল ধূসরকে বিশ্বাস করবে কিনা। এমন কি হতে পারে না ধূসর তাকে গুমরাহ করছে? হলে সবকিছুই তো হতে পারে। কাকে বিশ্বাস করবে সে? বন্ধ ঘরের দরজা ঠেলে সাবধানে ভিতরে প্রবেশ করল ধূসর। গার্ডকে গুমরাহ করে এই ঘরে ঢুকেছে সে, যাতে কাকপক্ষীয় টের না পায় তার আসার খবর। ভেতরের পরিবেশ পুরোপুরি অন্ধকার বলা যায় না। ভাঙ্গাচোরা আস্তাকুর মারিয়ে ভেতরের দিকে যাচ্ছে সে। বাড়ির পিছনের দিকের এই জায়গাটা পরিত্যক্ত, আস্তাকুর হিসেবে জানত সে এতদিন। অথচ এখানে যে এত রহস্য লুকিয়ে, এই বাড়ির ছেলে হয়েও জানত না সে। আরও কত যে এমন রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে, কে জানে। জঞ্জাল,
অকেজো আসবাবের ঢের থাকা সত্ত্বেও একটা সরু করে রাস্তা স্পষ্ট, যেন মানুষের চলাচলের স্পষ্ট ছাপ এই রাস্তা দিয়ে। ধূসর সেই পথ ধরেই এগিয়ে গেল। শেষ প্রান্তে একটা ঘর, ঘরের দরজা বাইরে থেকে লাগানো। দরজার নিচ দিয়ে ভেসে আসছে লালচে আলোর রেখা। ভেতরে কি আছে সে জানে না। হতে পারে এখানেই রাখা আছে নন্দিতার মাকে, কিংবা সে ছাড়া আরো কেউ থাকতে পারে। সাবধানে চারিদিকে নজর বোলালো সে। অতঃপর আলতো করে পুরনো লোহার দরজার লক খুলল। শব্দ হলো কিঞ্চিত। সাথে সাথেই একটা পুরনো ভাঙা আলমারির পিছনে লুকিয়ে পড়ল সে। উকি দিয়ে দেখতে চাইল ভেতর থেকে কেউ বেরিয়ে আসে কিনা। অনেকটা সময় পেরিয়ে গেল, ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে বেরিয়ে এলো সে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই লক্ষ্য করল লোহার একটা চেয়ারে বাঁধা একজন মহিলা। জরাজীর্ণ কাপড়, উসখুস চুলে ঢাকা তার মুখ। শরীরের যেটুকু অংশ উন্মুক্ত সেখানে বেশ কয়েক জায়গায় কালশিটে দাগ। আওয়াজ পেয়ে সোজা হয়ে তাকিয়েছে সে দরজার দিকে। বয়সজনিত কারণে চামড়া কুকড়ে গেলেও নন্দিতার সাথে তার চেহারার বেশ মিল দেখে ধূসর নিশ্চিত হলো তার পরিচয়। সামনে এগিয়ে যেতে গিয়েও বেশ ভয় করছে তার। ভদ্রমহিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। দৃষ্টি তুখর, এই দৃষ্টির সামনে যে কেউ ভয় পেতে বাধ্য। ধূসর এগিয়ে গিয়ে বসল ভদ্রমহিলার পায়ের কাছে। আচমকা তার কি হলো জানে না। নওরিনের কোলে মাথা রাখল সে। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনাকে আমি মা ডাকতে পারি? দৃষ্টি শীতল হয়ে এলো নওরিন। চাইলেও হাত বাড়িয়ে সেই হাত ছেলেটার মাথায় রাখতে পারলেন না। তবে তার তীব্র ইচ্ছে হলো এই কাজটা করার। ধূসর থেমে থাকল না। পরপর আবারও বলে উঠল, কোনো কিছুর বিনিময়ে কি তাকে পাওয়া যাবে না? আমি যে বড্ড ভালোবেসে ফেলেছি। হাত নাড়াতে গিয়েও ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছে নওরিনের। বেঁধে রাখার রশির দাগ বরাবর কালশিটের দাগের সাথে জ্বলনও কম নয়। ছেলেটাকে সে চেনে না, কি তার পরিচয় তাও জানে না। তবুও কেমন যেন মায়া মায়া তার কণ্ঠ। বুকে কতটুকু কষ্ট জমিয়ে রেখেছি কে জানে। আলতো কণ্ঠে নওরিন বলল, হাতটা খুলবে একটু? ব্যথা করছে ভীষণ। ধূসর মাথা তুলল। ভেজা চোখের পলক রাখল মমতাময়ী সেই মানুষটার দিকে। অতঃপর ব্যস্ত হাতের দুই হাতের বাঁধন মুক্ত করল। এতক্ষণে হাত ছেড়ে বাঁচল যেন নড়েন। কতদিন, কত মাস পর যেন মুক্ত বাতাস ফুরফুর করে নাকে এসে ঠেকেছে তার। অথচ সে বন্দী। আচ্ছা, এমন হালকা হালকা অনুভূতি কেন হচ্ছে তার? কেমন নির্ভর, নিঃসংকোচ। ধূসর নওরিনের মলিন দুই হাতে নিজের চকচকে মোলায়েম হাতের মাঝে নিল। এরপর দৃষ্টি নত করে অপরাধী ভঙ্গিতে বলে উঠল, আপনাকে ফেরানোর বিনিময়ে আমি কি কাউকে নিজের করে চাইতে পারি? এমন কেউ, যাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে গিয়েও বুকে শিল বিঁধে। নওরিন ভ্রু কুঁচকে তাকালো অল্পবয়সী এই ছেলেটার দিকে। পোশাক আশাকের ভঙ্গিমা বলে দিচ্ছে সে এই বাড়ির মালিকানার অংশ। চাকর বাকরের পোশাকে এতখানি আভিজাত্য লেপ্টে থাকে না। তাদের ত্বক এতখানি মোলায়েম হয় না। নওরিনকে চুপ করে থাকতে দেখে মাথা তুলে তাকালো ধূসর। তারা দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, বলুন না, আমি কি আপনার বিনিময়ে আমার সুখ কিনতে পারি? তুমি অসুখী। নওরিনের হাত তখন আলতো করে রাখা ধূসরের মাথায়। বড্ড ধীর গতিতে তা ঘোরাফেরা করছে মাথার চারিপাশে। ধূসর ঠোঁট কামড়ে ধরল। এমন মমতার ছায়া পেয়ে তার ভেতরে লুকিয়ে থাকা কান্নারা লুটিয়ে পড়তে চাইছে। বুকের মাঝের এত ভার সহ্য হচ্ছে না তার আর। একটু নির্ভর হতে চাইছে। ধূসর আচমকা লুটিয়ে পড়ল নওরিনের কোলে। ময়লা কাপড়, অচেনা মানুষ, অস্থির পরিবেশ সবকিছু অগ্রাহ্য করে জড়ো করে কেঁদে দিল সে। কাঁদতে কাঁদতেই বলল, আমি পারবো না মমতার সওদা করতে। নিজে ভালো থাকতে গিয়ে যদি দুনিয়া ধ্বংস করতে হয়, তবে তাই করো। কারণ এ দুনিয়া তোমার ভালো থাকার খবর রাখবে না। বরং নিজের লাভের ভাগটুকু বুঝে তোমাকে সরিয়ে ফেলতে গিয়েও তার একটুও দ্বিধা হবে না। তাই নিজেকে ভালো রাখার সবটুকু দায়িত্ব তোমার নিজের। নওরিনের কণ্ঠ খানিকটা কঠোর শোনালো। ধূসর মাথা তুলল না। আগের মতো কোলে মাথা রাখা অবস্থায় কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমার ভালো থাকা যদি অন্য কারোর খারাপ থাকার কারণ হয়, তবে সেই ভালো থাকা চাওয়া কি অন্যায় নয়? একজন ভালো থাকলে অন্যজন খারাপ থাকবে, এটাই তো দুনিয়ার নিয়ম। তুমি শীর্ষ দেখনি। এক পাশ নামলে তবেই অপর পাশ উপরে ওঠে। দুজন মাঝামাঝি থাকলে দুজনেরই বিপদ। একজনকে হারতে হয়, তবেই অন্যজন জেতে। আর নিজেই নিজেকে হারিয়ে দেওয়া সবচেয়ে বড় বোকামি। আর তার হেরে যাওয়া যদি নিজের হেরে যাওয়ার চেয়ে বেশি যন্ত্রণার হয়, তবে নিজে হেরে যাও। নওরিনের দীর্ঘশ্বাসটুকু সরাসরি আছড়ে পড়ল ধূসরের মাথায়। সে মাথা তুলে তাকালো। নরম কণ্ঠে বলল, আমার মায়ের গায়ের গন্ধ আমার মনে নেই, তবে আপনার শরীরের গন্ধে আমার মামা লাগে। আমি আপনাকে মা ডাকলে রাগ করবেন? নওরিন মলিন হাসল। স্পষ্ট কণ্ঠে বলল, আমার ছেলের অভাব পূরণ হলো বুঝি আজ? ধূসর দুর্বোধ হাসল। এক জীবনের সব প্রাপ্তি ঝুলিতে কেন আসবে? কিছু না পাওয়াতেও সুখ আছে। কিছু না পাওয়া অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আরো তীব্র করে।
তাই এই না পাওয়া জিনিসটা আমাদের জীবনের ইন্ধন, বেঁচে থাকার অবলম্বন। বেলা বেশ গড়িয়েছে, নওরিনের পায়ের বাঁধন খুলছিল ধূসর। তাদের বের হতে হবে এবার। বেশি দেরি হলে কেউ চলে আসতে পারে। নওরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কোকড়া চুল, উসখুস পোশাকের সুন্দর এই ছেলেটার দিকে। পরপর প্রশ্ন করল, তুমি কে? এতদিন যারা তোমার উপর নির্মম অত্যাচার করেছে, আমি সেই পরিবারের ছোট ছেলে। কেন এসেছো এখানে? কি লাভ তোমার? ধরে নাও, পরিবারের দেওয়া জখমের মলম হতে। আর লাভের গল্প না পরে একদিন জেনে নিও। আপাতত আসো, মা। রিং হতে হতে তুর্জয়ের কল কেটে গেল। নন্দিতা রিসিভ করল না। আবারও কল দিল তুর্জয়। এমনভাবে প্রায় 10টা কল দিয়ে গেল সে একইভাবে। শাওয়ার নিতে নিতে, রেডি হতে হতে কল করা থামায়নি সে। নন্দিতার একরোখা জেদ কতক্ষণই বা টিকে থাকতে পারে, সে দেখতে চায়। অতঃপর রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো হাতে নিয়ে বের হয়ে পড়ল ঘর ছেড়ে। ঘড়ির কাঁটা সবেমাত্র 9টা 10। কোর্টের এখনো এর টাইম বাকি। সকালের খাওয়াটাও সারা হয়নি তার। সাথে সাথে তার মাথায় খেলে গেল এক অভিনব বুদ্ধি। ফাইলগুলো হাতে নিয়ে সেভাবেই বেরিয়ে গেল সে গেট ছেড়ে রাস্তায়। অতঃপর সাবধানে রাস্তা পার হয়ে হাঁটা ধরল ফুটপাত ধরে। সারা ঘরে অস্থিরভাবে পায়চারি করছে নন্দিতা। গার্ডকে তো সে বলেছিল তুর্জয়ের গাড়ির সব কয়টা চাকা থেকে হাওয়া বের করে দিতে। লোকটা কাজটা ঠিকমতো করতে পারলো কিনা কে জানে। যদি না করতে পারে, তাহলে তো ওই গাড়ি নিয়েই বেরিয়ে পড়বে তুর্জয়। অস্থিরতায় তার হাত পা কাঁপছে। যেন কোনো এক অঘটন ঘটতে চলেছে আজ। হোটেল রুমের দরজায় করাঘাত পোড়ায় নিজেকে শান্ত করে দরজা খুলল নন্দিতা। সকালের ব্রেকফাস্ট দিতে কোনো স্টাফ এসেছে নিশ্চয়ই। কিন্তু দরজা খোলার সাথে সাথেই নন্দিতার মুখ হা হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সাথে সাথে দরজা লাগিয়ে দিতে চাইলে দরজা ঠেলে জোর করে ভেতরে প্রবেশ করে তুর্জয়। শুধু ভেতরে প্রবেশ করেই বসে নেই, ফাইলগুলো সাইড টেবিলে রেখে সরাসরি বেডে শুয়ে পড়েছে। নন্দিতা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তুর্জয়ের দিকে। অতঃপর দরজা লক করে বিছানার কাছে এসে তুর্জয়কে শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, এখানে কেন এসেছেন আপনি? কি চাই? বউ যেখানে, আমিও সেখানে। বউ চাই আমার। ফাজলামি বাদ দিয়ে সরাসরি উত্তর দিন। এক দফা, এক দাবি, বউ চাই। বউ চাই। আস্ত নির্লজ্জ মানুষ তো আপনি। বলা নেই কওয়া নেই, জোর করে একটা মেয়ের রুমে ঢুকে পড়েছেন। আমি এখনই রিসেপশনে কল দিচ্ছি। তারা কিভাবে একজন অচেনা মানুষকে তাদের হোটেলে অ্যালাউ করে, আমিও দেখতে চাই। পাশের টেবিলে পড়ে থাকা ফোনটা হাতে উঠিয়ে নন্দিতা রিসেপশনে কল করতে যাবে, এমন সময় আচমকা তুর্জয় তাকে হ্যাচকা টানে ফেলে দেয় বিছানায়। অতঃপর নন্দিতার গলায় মুখ গুজে নেশাগ্রস্ত কণ্ঠে বলবে, আমার হাসবেন্ড জোর করে আমার রুমে ঢুকে এসেছে। এসেই আমাকে বিছানায় ফেলে আমার উপর চড়ে শুয়ে আছে। শুধু তাই নয়, আমার গলায়, বুকে, সারা শরীরে চুমু দিচ্ছে। আর আমার সাথে রোমান্স করছে। আপনি কি এসব লাইভ দেখতে চান? তাহলে চলে আসুন আমাদের রুমে। তুর্জয়কে নিজের উপর দিয়ে ধাক্কা দিয়ে সরানোর বৃথা চেষ্টা করতে করতে নন্দিতা বলে ওঠে, লাগাম টানুন মুখে। আমি এখন আপনার ঘরে নেই। আমার ঘরে হোক বা অন্য কোথাও, বউ তো আমার। তাই তার সবকিছুই আমার। বেড কার এটা ম্যাটার করে না। আমার বেড তো আমার বউ, ওটা পুরোটাই আমার। মুচড়ামুচড়ি করতে করতে এক পর্যায়ের রাগে গর্জে উঠে নন্দিতার দাঁত বসায় তুর্জয়ের উন্মুক্ত গলায়। তুর্জয় নন্দিতাকে ছাড়ার বদলে আরও করে পাকড়াও করে। বলে, আজ কোর্ট ক্যান্সেল। বউয়ের এমন জংলি বিল্লির রূপ রোজ রোজ দেখা মেলে নাকি? দেখা যখন মিলেছে বিড়াল মারার দায়িত্ব থেকে পালাই কিভাবে? আপনি কেন এসেছেন এখানে? বউয়ের টানে। চলে যান আপনি। আমি একা থাকতে চাই। তুর্জয় ছোট করে চুমু খায় নন্দিতার কপালে। এরপর নাকের ডগায়, দুই চোখে, থুতনিতে, গলায়। ঠোঁট বাদ রেখে কপাল থেকে সরলরেখা বরাবর চুমু খেয়ে মাথা তোলে। নন্দিতার দুই গেলে হাতের আঁচলায় আগলে চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলে, তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে, জানো না? আর কত পরীক্ষা নেবে আমার ভালোবাসার? গাল থেকে তুর্জয়ের হাত সরিয়ে ফেলে নন্দিতা। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতেই তার থুতনি ধরে জোরপূর্বক নিজের দিকে ফেরায় তুর্জয়। নরম কণ্ঠে বলে, তোমার উপর রাগটা আমার কোর্ট থেকে বের হওয়ার পরপরই কাজ করছিল। কিন্তু সেটা এতটা তীব্র ছিল না যে আমার থেকে দূরে সরিয়ে দেব তোমাকে। রাগ, ঝগড়া, মারামারি সব হোক, তবুও দূরত্ব না হোক। কিন্তু যে মুহূর্তে আমাদের মাঝে ঝামেলা চলছিল, আমি দেয়ালে একটা লেজার লাইট দেখতে পেয়েছি। আমি ছাড়া গোটা বাড়িতে একা একা কাটাও তুমি সারাদিন, এমন একটা পরিস্থিতিতে কিভাবে ওখানে একা রেখে দিই তোমাকে? কেউ আমাদের ফলো করছে নন্দিতা। কথাটুকু শেষ হতেই নন্দিতার দিকে তাকালো তুর্জয়। দুই চোখে তার পানি ভরা, কাঁপছে ঠোঁট। মোচড়ামুচড়ি না করে শান্ত হয়েছে তার শরীর। তুর্জয় মুখ নামিয়ে আলতো করে চুমু খেল নন্দিতার ঠোঁটে। এরপর মুখ তুলে মোহগ্রস্ত কণ্ঠে বলল,
দুটো দিনের পিপাসা মেটাবো আমি এখন। একদম নড়চড় করবে না। না হলে এই তৃষ্ণার্ত প্রেমিক সবকিছু ছেড়ে ছুড়ে সারাদিন সময় নিয়ে তার তৃষ্ণা নিবারণ করবে। কথাটুকু শেষ করে আবারও ডুব দিল সে নন্দিতার ঠোঁটে। উন্মত্তের মতো তার পিপাসার্ত হৃদয়ের পিপাসা করতে উন্মুখ হয়ে পড়ল। নন্দিতাও বাধা দিল না। শরমে সমান তালে খামচে ধরল দুর্জয়ের মাথার পিছনের এলোমেলো চুল। কোর্টের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। নন্দিতার কথা মতো পাবলিক ট্রান্সপোর্টে চড়েই কোর্টে উপস্থিত হয়েছে আজ দুর্জয়। তবে শেষবেলায় নন্দিতার বলা কথাটুকু নিয়ে এখনো ভাবছে সে। তাকে বিদায় দেওয়ার সময় নন্দিতার ঠোঁটের কোণে ছিল ক্ষীণ হাসি। হাসতে হাসতেই বলেছিল, মেলায় পুতুল নাচ হয় দেখেছেন? দুর্জয় হ্যাঁ সূচক মাথা নাড়াতেই নন্দিতা খানিকটা এগিয়ে এসে নরম কণ্ঠে বলল, আজকের দিনটা আপনি আমার নামে লিখে দিতে পারবেন। ধরে নিন আপনি আজ মেলার সেই পুতুল যার রশি থাকবে আমার হাতে। বিশ্বাস করুন, কালকের সকালটা সুন্দর করে দেব। দুর্জয় অবুঝের মতো মাথা নাড়ালেও কথাটা এখন ভাবাচ্ছে তাকে। কি এমন করতে চাইছে নন্দিতা, যেখানে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে নন্দিতার উপর? বিচারক উপস্থিত হওয়ার পরপরই শুরু হয় কোর্টের জিজ্ঞাসাবাদের কর্মসূচি। অ্যাডভোকেট গাঙ্গুলি আচমকা বিচারকের উদ্দেশ্যে বলে ওঠেন, আজ আমি এই কেসের এমন এক মুখ্য প্রমাণ পেশ করতে যাচ্ছি যেখানে অ্যাডভোকেট দুর্জয় আহসান এবং তার এই কেসের সঙ্গে সম্পৃক্ততা সবটুকু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে এক কথার সকল যুক্তি তর্ককে মিথ্যা করে আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে এই কেসের একমাত্র আসামি অ্যাডভোকেট দুর্জয় আহসান। এবং আমি আদালতের কাছে অনুরোধ করব, তার লাইসেন্স ক্যান্সেল করে এমন একজন দুশ্চরিত্র লোকের থেকে আদালতকে মুক্ত করা হোক, যারা আইনের মধ্যে থেকে আইনের নামে শপথ করে সমাজ এবং মানুষের মধ্যে নোংরা প্রভাব ফেলে। অবজেকশন বিচারক সাহেব, বিচারকের সামনে বসে আমার বিপক্ষীয় দলের বন্ধু কিভাবে নিজেই বিচার শুনিয়ে দিতে পারেন? এটাতে কি তিনি বিচারককে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করছেন না? বিচারক দিব্য গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলেন, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন অ্যাডভোকেট গাঙ্গুলি। একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আপনি অযথা কথা না বাড়িয়ে প্রমাণ পেশ করুন আদালতে। আমি আন্তরিকভাবে দুঃখিত। দুর্জয় তার নিজের আসনে বসে পড়তেই দিব্য টেবিল থেকে একটা মেডিকেল রিপোর্টার খাম হাতে নিয়ে এগিয়ে দেয় বিচারকের দিকে। দুর্জয়ের সাথে চোখাচোখি হতেই ক্রুর হাসে সে। অতঃপর বিচারকের দিকে মুখ করে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠে, আমার বিপক্ষীয় দলের বন্ধু নারী এবং মাদকাসক্ত একজন ব্যক্তি। শুধু তাই নয়, গোপনে তিনি ড্রাগসের ব্যবসার সাথেও জড়িত। শিকদারদের সাথে তার সম্পর্ক বেশ পুরনো, সেই সুবাদে তাদের ব্যবসার আড়ালে তিনি নিজের ড্রাগসের ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে তৎপর হলে শিকদারদের সাথে মনোমালিন্য হয় তার। আমার ক্লায়েন্ট যখন তার প্রস্তাবে রাজি হয় না তখন তিনি তাকে আইনি ঝামেলায় ফাঁসানোর হুমকি দেন। এছাড়া তার নিজের মুখের স্বীকারোক্তি আমি কোর্টের সামনে পেশ করতে চাই, যেখানে তিনি স্পষ্টভাবে আমার ক্লায়েন্টকে হুমকি দেন। বলেন, আজ পর্যন্ত কোনো কেস হেরে যাওয়ার রেকর্ড তার নেই, আর তিনি আমার ক্লায়েন্টকে একদম বরবাদ করে দেবেন। এছাড়াও তার নারী আসক্ত এবং মাদকাসক্ত হওয়ার প্রমাণও আমি আদালতের সামনে পেশ করেছি। ওখানে কয়েকটা ছবি আছে যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অ্যাডভোকেট দুর্জয় আহসান নেশায় বুঁদ হয়ে বিভিন্ন নারীর সাথে বেশ ঘনিষ্ঠ। তার কুকর্মের আরও একটা প্রমাণ হলো তিনি এইডস আসক্ত। তার রিপোর্টও আমি পেশ করেছি আদালতের সামনে। এইডস রোগ যেন তেন সাধারণ রোগ নয়, এটা আমরা সবাই জানি বিচারক সাহেব। তাই আমার আদালতের কাছে অনুরোধ, আমার ক্লায়েন্টকে বিনা অপরাধে এতখানি হেনস্থা করার শাস্তি হিসেবে তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেওয়া হোক। এমন লোক আমাদের আইন ব্যবস্থার জন্য বিপজ্জনক। ঘটনার আকস্মিকতায় পুরোপুরি তাজ্জব বনে যায় দুর্জয়। তার পায়ের তলায় পড়ে থাকা বাঁচাখোচা মাটিটুকু যেন সরে যায় মুহূর্তের মাঝে। তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ফুটবল কণ্ঠে বলে ওঠে, এসব মিথ্যা, সবটা সাজানো নাটক বিচারক সাহেব। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দুর্জয় যেন হকচকিয়ে যায়। এই আক্রমণের জন্য তো প্রস্তুত ছিল না সে। তবুও কণ্ঠ খানিকটা পরিষ্কার করে সে বলে, বিগত দিনের অভিযোগের বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে বিচারক সাহেব। আমার ব্যাংক স্টেটমেন্টের অর্ধেক অংশ দেখানো হয়েছিল আদালতে বেশ কৌশল করে। এটা হলো আর পুরোটা, যেখানে পরিকল্পিতভাবে সেই টাকার অঙ্কটা আমার ব্যাংকে পাঠানো তো হয়, আবার একইভাবে সেটা ফেরতও চলে যায়। আমাকে যদি এই টাকাটা দেওয়াই হতো, তবে ফেরত গেল কেন? আমার বিপক্ষীয় বন্ধু কি সেই কথার উত্তর দিতে পারবেন? বিচারক সাহেব, আমি যদি মেনেও নিই সবটুকু ভুয়া আর মিথ্যা, তবুও অ্যাডভোকেট দুর্জয় আহসানের শরীরে বাসা বেঁধে থাকা এইডস রোগ নিয়ে আর মেয়েরি কেলেঙ্কারি নিয়ে তিনি কি বলবেন? এর কোনো উত্তর আছে তার আছে? নাকি এখন উনি বলবেন, এই ভাইরাস উড়ে এসে তার শরীরে ঢুকে পড়েছে, তিনি একদম ইনোসেন্ট?
কোর্টের শান্ত পরিবেশ আচমকা অশান্ত হয়ে পড়ল। চারিদিক থেকে শোনা গেল সকলের হাসির কলতান। বিচারক সবাইকে চুপ করার নির্দেশ দিলেন। সকলের সামনে নিজের সম্মান নিয়ে টানাটানি আর নিতে পারল না দুর্জয়। তাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা হবে দুঃস্বপ্নেও ভাবেনি সে। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা হাতে উঠিয়ে একটোকে শেষ করলেন তিনি। অতঃপর ধপাস করে বসে পড়লেন চেয়ারে। ঠিক এই সময়েই দুর্জয়ের দুর্বলতার সুযোগ নিয়ে অ্যাডভোকেট গাঙ্গুলি বলে ওঠেন। অ্যাডভোকেট আহসানের নীরবতা বলে দিচ্ছে অভিযোগ কোনো অংশে মিথ্যা নয়। তিনি রীতিমতো এসব পাপ কাজের সাথে জড়িত। এতদিন পর্যন্ত আদালত তার প্রমাণ পায়নি, আর আজ যখন সেসব আমাদের চোখের সামনে, আমি আপনার কাছে আর্জি করব এর উপযুক্ত শাস্তির জন্য। অবজেকশন ইওর অনার। কারোর অসুস্থতার সুযোগ নিয়ে তাকে অভিযুক্ত প্রমাণ করার বড্ড বেশি তারা অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির। আপনি একজন বহিরাগত হয়ে কোর্টের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারেন না। বিচারকের কথা শুনে সামনে এগিয়ে এলো নন্দিতা। ধবধবে সাদা শাড়ির উপর ব্ল্যাক কোটটা গৌরবে তার উপস্থিতি জানান দিচ্ছে। বিচারকের সামনে মাথা নত করে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত আত্মঅহমিকার সাথে কয়েক জোড়া কাগজ পেশ করে সে বিচারকের সামনে। অতঃপর আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, আমি এই কেসের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট। অ্যাডভোকেট দুর্জয় আহসানের ফেভারে, তার অসুস্থতায় আমি তার হয়ে এই কেসটা কন্টিনিউ করতে চাই। এক্ষেত্রে আমার সিনিয়র স্যার অ্যাডভোকেট দুর্জয় আহসান আমাকে অনুমতি দিয়েছেন। এখন যদি আপনি অনুমতি দেন, আমি আমার কার্যক্রম শুরু করতে পারি। বিচারক তার হাতে থাকা কাগজের নজর বোলালো। নন্দিতার আইন পাশ করা এবং লাইসেন্স সার্টিফিকেট আছে সেখানে। এই গ্রেডে পাশ করা বেশ ভালো মানের একজন ছাত্রী হলেও কোর্টে প্র্যাকটিস তার নেই। তাই খানিকটা সন্দিহান কণ্ঠে তিনি নন্দিতাকে বললেন, আপনি এই কেসটা হ্যান্ডেল করতে পারবেন শিওর? যথেষ্ট জটিল এই কারবাহি। নন্দিতা ক্ষীণ হেসে বলল, সত্যকে প্রমাণ করতে এত কারচুপি করতে হয় না বিচারক সাহেব। সত্য তার রাস্তা নিজেই খুঁজে নেয়। এছাড়া যেটুকু আইনি জ্ঞান আমার আছে, সেটুকু দিয়ে আমি আমার সবটুকু চেষ্টা চালাবো অপরাধী শাস্তি না পেলেও কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। দিব্য গাঙ্গুলির স্যার, আমি আপনার বেশ বড় ফ্যান। আমি কি একটা সেলফি নিতে পারি আপনার সাথে? অ্যাডভোকেট গাঙ্গুলির অনুমতির অপেক্ষা না করেই নন্দিতা ঝটপট নিজের ফোন বের করে দিব্য গাঙ্গুলির দিকে খানিকটা ঝুঁকে একটা সেলফি তুলে নিল। সাথে সাথেই অভিযোগের সুরে অ্যাডভোকেট গাঙ্গুলি বলে ওঠেন, কোর্টের বিচার ব্যবস্থার মাঝে এটা কি ধরনের অসভ্যতামি? আপনি এভাবে কেস লড়বেন? নন্দিতা মুচকি হেসে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সরাসরি তাকায় বিচারকের দিকে। মুখে ক্ষীণ হাসি নিয়ে মাথা উঁচু করে তাকিয়ে বলে ওঠে, ইওর অনার, অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির সাথে আমার সম্পর্ক আছে। যেন তেন নয়, বেশ গভীর একটা সম্পর্ক। এই ছবিটা তার প্রমাণ। বিচারক ভ্রু কুঁচকে খানিকটা রাগান্বিত স্বরে নন্দিতাকে বলে ওঠে, আপনি কি মশকরা করছেন কোর্টের সাথে? একদমই নয় ইওর অনার। মশকরা তো বরং আমার বিপক্ষ দলের অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি করছেন। কয়েকটা মুভ করা ছবি দিয়েই তিনি আদালতের সামনে অ্যাডভোকেট দুর্জয় আহসানের চরিত্র নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছেন। ঠিক যেমনভাবে আমি জোর করেই তার সাথে ছবিটা তুললাম। এখানে থাকা প্রত্যেকটা ছবি তেমন অ্যাডভোকেট দুর্জয় আহসানের অজান্তে তোলা, আর কয়েকটা ছবি মুভ করা। আপনার হাসব্যান্ডকে বাঁচানোর জন্য আপনি আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলছেন, অ্যাডভোকেট নন্দিতা আহসান। অ্যাডভোকেট গাঙ্গুলির কথা শুনে হালকা হেসে তার দিকে তাকিয়ে নন্দিতা বলে ওঠে, একজন স্ত্রীর ক্ষমতা দেখাতে হলে আপনি এতক্ষণ ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারতেন না অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি আজ এই আদালতে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট, এছাড়া এই কোর্টের মধ্যে আমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। অ্যাডভোকেট দুর্জয় আহসানের এইডস রোগের বিষয়ে কি বলবেন আপনি তাহলে? অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনার বোধহয় জানা নেই, এইডস শুধুমাত্র একাধিক নারীর সঙ্গমের কারণে হয় না। কোনো এইডস পেশেন্টের ব্লাড অন্য কোনো সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে এই মরণব্যাধির রোগ তার শরীরেও ছড়িয়ে পড়ে। এছাড়া এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা একটা রিপোর্ট, ইওর অনার। আমি আপনাকে অনুরোধ করব, মেডিকেল টিমের উপস্থিতিতে ব্লাড স্যাম্পল নিয়ে নতুন করে টেস্ট করা হোক। বিচারক কিছুক্ষণ সময় নিয়ে ভাবলেন। অতঃপর পুলিশকে নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে টেস্টের ব্যবস্থা করতে। রিপোর্ট এলে এরপর আবার শুরু হবে এই কারবাহি। নন্দিতা যেন হাত ছেড়ে বাঁচল। খানিকটা সময় পেয়ে গেল সে এই কেস স্টাডি করার জন্য। দুর্জয় এক দৃষ্টিতে ফালফাল করে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা এই নতুন রূপের নন্দিতার দিকে। এই নন্দিতাকে সে চেনে না। একেবারে ভিন্নরূপী, ভিন্নধর্মী। নন্দিতা এগিয়ে গেল দুর্জয়ের কাছে। কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনারই বউ, এভাবে নজর দেওয়ার কিছু নেই। দুর্জয়ের কেবিনে বসে নন্দিতা মনোযোগ দিয়ে কেসের ফাইলগুলো স্টাডি করছে। দুর্জয় তার পাশে বসে আর্টিকেলগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে তাকে।
কথা বলার মাঝে আচমকা বাম হাতে নন্দিতার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঠেসে ধরে দুর্জয়। নন্দিতা হকচকিয়ে ওঠে, দুর্জয়ের থেকে নিজেকে ছাড়াতে চাইলে তাকে আরও শক্ত করে দুই হাতে আঁকড়ে ধরে দুর্জয়। অতঃপর নন্দিতার নাকে নাক ঠেকিয়ে বলে ওঠে, এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম আমি। চোখের সামনে নিজের সবকিছু ধূলিসাৎ হতে দেখছিলাম। নন্দিতা দুর্জয়ের গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, আমি থাকতে আপনি কখনো হেরে যেতে পারেন না। আমি আছি তো। তুমিও কি এসব সত্যি ভাবছ? নন্দিতা মুচকি হেসে বলে, সেটা না হোক সময় হলেই দেখা যাবে। এখন চলুন, লেট হয়ে যাব আমরা। শুরু হলো কোর্টের করবাহি। বিচারকের সামনে রাখার রিপোর্টের খাম থেকে রিপোর্টটা বের করে পড়লেন তিনি। অতঃপর অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বললেন, ভুয়া রিপোর্ট পেশ করে কোর্টের সময় নষ্ট করবেন না আপনি। আগামী প্রশ্ন উত্তর এগিয়ে নিয়ে যাওয়া হোক। অ্যাডভোকেট নন্দিতা আহসান, আপনি শুরু করতে পারেন। ইওর অনার, আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই এমন একজনকে যিনি এই ঘটনার অনেক কিছুর সাক্ষী। অ্যাডভোকেট তনুজা, আপনাকে কাঠগড়ায় আসতে অনুরোধ করা হচ্ছে। আনসার চমকে তাকায় পিছনে। কোর্টরুমের মধ্যে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে অ্যাডভোকেট তনুজা। বিচারকের অনুমতি পেয়ে কাঠগড়ায় দাঁড়াতেই নন্দিতা বিচারককে উদ্দেশ্য করে বলে ওঠে, এই কেসটা শুরু থেকে শুরু করা যাক ইওর অনার। আর যার শুরুটা হয় অ্যাডভোকেট দুর্জয় আহসানের অ্যাসিস্ট্যান্ট আনসারকে দিয়ে, যার আসল পরিচয় আলোক আনসার, শিকদার বংশের মেয়ে শাহিনার একমাত্র সন্তান। আনসার সাহেব বেশ কৌশলে এতদিন ধরে অ্যাডভোকেট দুর্জয় আহসানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হয়ে তারই পিছনে শলা কৌশল করে গেছেন। শুধু তাই নয়, অ্যাডভোকেট তনুজা তার ব্যাপারে জেনে যাওয়ায় তাকে কিডন্যাপ করে রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। অবজেকশন, এখানে কোর্টকে গুমরাহ করা হচ্ছে। আমরা আসল কেস থেকে সরে যাচ্ছি। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কেসটা শিকদারদের নিয়ে, অ্যাডভোকেট আহসানকে নিয়ে নয়। আপনি বরং কোর্টের সময় অযথা নষ্ট করছেন। আমাকে আমার কথা রাখার সুযোগ দিন। সাথে সাথেই বিচরণ অ্যাডভোকেট গাঙ্গুলির উদ্দেশ্যে বলে ওঠেন, আপনি বাধা দেবেন না মাঝখান থেকে। কোর্টের নিয়ম লঙ্ঘন করবেন না। সরি স্যার। নন্দিতা আবারও তার স্বভাবসুলভ নাক উঁচু ভঙ্গিতে বলে শুরু করে, ইওর অনার, এখন আসি অ্যাডভোকেট গাঙ্গুলির এইডসের গল্পে। অ্যাডভোকেট আহসানের সাথে আমার সবেমাত্র বিয়ে হয়েছে। হঠাৎ করে কিছু লোক আমাকে ফোন করে জানায়, অ্যাডভোকেট আহসানের জীবন যদি বাঁচাতে চাই তবে আমাকে তাদের কথা মতো চলতে হবে। শুধু তাই নয়, তারা অ্যাডভোকেট আহসানের পরিবারকেও টার্গেট করে। সময়ক্ষেপে জানতে পারি তারা আর কেউ নয়, এই শিকদার রায়। প্রথমে আমাকে জানানো হয় কোনো একটা ভাইরাস ইনজেক্ট করতে হবে অ্যাডভোকেট আহসানের শরীরে, এই কেস তারা জিতে গেলে এর অ্যান্টিডোট দিয়ে দেবে তারা আমাকে। কিন্তু এটা যে এইডস নামক মরণব্যাধির সংক্রামক ব্লাড স্যাম্পল ছিল, আমার জানা ছিল না। যখন জানতে পারি পুরোপুরি তাদের ট্র্যাপে ফেসে গেছি আমরা। আমাদের গোটা ঘর তাদের নজর বন্ধিতে ছিল, এমনকি বেডরুম পর্যন্ত। তাই কাউকে কিছু জানাতে না পেরে অ্যাডভোকেট আহসানকে বাঁচাতে গিয়ে এই ভাইরাল আমি নিজের শরীরে ইনজেক্ট করে ফেলি। শিকদাররা ধারণা করে তারা তাদের পরিকল্পনা সফলভাবে করতে পেরেছে এবং তাদের প্ল্যান ছিল আজকের দিনে কোর্টে অ্যাডভোকেট আহসানকে সকলের সামনে অপদস্থ করে তার চরিত্রের দাগ লাগানো। অবজেকশন মাই লর্ড, কোর্ট গল্প নয়, প্রমাণ চাই। আপনার কাছে কোনো প্রমাণ আছে এই পক্ষে? নন্দিতা মুচকি হেসে ফাইল থেকে কয়েকটা ফটোকপি বের করে। এরপর বিচারককে উদ্দেশ্য করে বলে, এগুলো হলো সেসব মেসেজের ফটোকপি যেগুলো আমাকে তাদের তরফ থেকে পাঠানো হতো। এই নম্বরটা ট্রেস করলেই বাকি তথ্য পেয়ে যাবেন। তৈমুর শিকদার ছদ্মবেশে উপস্থিত ছিল কোর্টে। পকেট থেকে মুঠোফোনটা বের করে সিম কার্ড ভেঙে ফেলতে যাবে এমন সময় নন্দিতা আবারও বলে ওঠে, তবে তার কোনো প্রয়োজন পড়বে না ইওর অনার, এই কিসের আইপি অ্যাড্রেস সহ সকল প্রকার তথ্য আমি আগেই বের করে রেখেছি। আমি সেটা কোর্টে পেশ করে দিচ্ছি। জাওয়াদ শিকদার আজ নিজে উপস্থিত হয়েছেন কোর্টে। তিনি মূলত দুর্জয়ের হেরে যাওয়া স্বচক্ষে দেখতে আজ এখানে এসেছিলেন। কিন্তু খেলা যে এভাবে 360 ডিগ্রি ঘুরে যাবে কে জানত। নন্দিতার লাগাতার একের পর এক কাউন্টার অ্যাটাকের কোথাও মনোযোগ নেই দুর্জয়ের। প্রথম থেকে বেশ মজা নিয়ে নন্দিতার কাউন্টার অ্যাটাকের খেলা দেখছিল সে। কিন্তু যে মুহূর্তে নন্দিতা স্বীকার করল সেই ব্লাড স্যাম্পল সে নিজের শরীরে পুশ করেছে, এরপর থেকে চারিদিকের কোনো কোলাহল, কোনো কৌতূহল তাকে ছুঁতে পারল না। বুকের মাঝে অসম্ভব রকম যন্ত্রণা টের পেল। হাত পা অসম্ভব রকম কাঁপতে কাঁপতে আচমকা নন্দিতার নাম ধরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল সে। জ্ঞান ফিরেছে দুর্জয়ের, তবে হার্টবিট ভীষণ রকম ফাস্ট। ছলছল চোখে নন্দিতার দিকে তাকিয়ে আছে সে। মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না একটি শব্দ। নন্দিতা আচমকা সকলের সামনেই জড়িয়ে ধরল দুর্জয়কে। তার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার ভঙ্গিতে বলল, আমি ঠিক আছি তো। এখনো অনেক কিছু জানার বাকি আছে আপনার। শান্ত হন প্লিজ।
নিজেকে শান্ত করুন। হায়াত যতদিন আছে ততদিন শুধু আপনারই আছে। শান্ত হন। খানিকটা বিরতি নিয়ে আবারও শুরু হয় নন্দিতার বক্তব্য। ইওর অনার, মিস্টার জাওয়াদ শিকদারের 2 হাত অসংখ্য নিষ্পাপ মানুষের তাজা রক্তে রাঙা। মশা মাছির মতো মানুষ মারেন তিনি, যার মধ্যে একজন আমার বাবা ইন্সপেক্টর নিহান, এক্স পুলিশ অফিসার, সাব ডিভিশনাল সিক্রেট লিড অফিসার। ইওর অনার, আমার বাবা সেই মানুষ যিনি প্রথমবার শিকদারদের পাপি লেজে পা দেন। তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড়ও করেছিলেন তিনি। কিন্তু সেই কেস কোর্টে ওঠার আগের দিন রাতে গোটা পুলিশ স্টেশন আগুনে ঝলসে যায়। ইয়েস ইওর অনার, আমি সেই 2019 সালের বর্ধমান পুলিশ স্টেশনে ঘটা অস্বাভাবিক অগ্নিকাণ্ডের কথা বলছি। ইন্সপেক্টর নিহান তখন সিনিয়র অফিসারের নির্দেশ অনুযায়ী নিজের পরিবারকে বাঁচাতে গা ঢাকা দেন এবং পরবর্তীতে সিক্রেট এজেন্সিতে যোগ দেন। এরপরও গোপনে তিনি শিকদারদের স্মাগলিং, ওষুধের কারচুপি, এমনকি অঙ্গ পাচারের মতো কাজগুলোকে ট্রিগার করেন। কোনোভাবে এই খবর যখন জাওয়াদ শিকদারের কানে যায়, সব প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে মাস 10 আগে মরিয়া হয়ে চলন্ত গাড়িকে উড়িয়ে ব্রিজ থেকে ফেলে দেন। সেই গাড়িতে ছিলেন আমার বাবা, মা। সেখানেই স্পট ডেড হয় অফিসার নিহান। কোনোমতে প্রাণে বেঁচে যান আমার মা, অফিসার নিহানের স্ত্রী নরিন। এতদিন যাবৎ তাকে বন্দী করে রাখেন এই শিকদাররা। আমি আদালতের সামনে একটা পেনড্রাইভ পেশ করতে চাই, যেখানে অফিসার নিহানের সংগ্রহ করে যাওয়া সকল প্রমাণ রয়েছে। আমি আদালতের কাছে বিচার চাই। বিচার চাই আমার বাবার খুনের, বিচার চাই আমার মায়ের নিপীড়নের, বিচার চাই আমার স্বামীর মানহানির, বিচার চাই আমার মৃত্যুর কারণ হিসেবে শরীরে বয়ে চলে এই মারণব্যাধির। দেশের, দশের বিচারের সাথে সাথে আমার নিজেরও বিচার চাই ইওর অনার। তুমি এইডস ইনফেক্টেড না। উৎসুক জনতা দরজার দিকে তাকাতেই চমকে ওঠে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেদিকে। নন্দিতা ভ্রু কুঁচকে আগন্তুকের কথার সারমর্ম বোঝার বৃথা চেষ্টা চালিয়ে দুর্জয়ের দিকে তাকালো। চলবে।